সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 774তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ছেলে মোহাম্মদ তমাল হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, মৃত স্ত্রীর মাংস খেয়ে ভালো হয় তমাল। গল্পটা এক ভৌতিক প্যারানর্মাল বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, এই গল্পটা এতটাই ভৌতিক এবং এতটাই ভয়ঙ্কর, এই গল্পের মাঝে যে ধরনের ঘটনাগুলো তমাল কিংবা তমালের পরিবার ঘটিয়েছে, এই ঘটনাগুলো, এই কাজগুলো আপনারা কখনোই আপনাদের ব্যক্তিগত জীবনে করবেন না। আপনার ব্যক্তি জীবনে যদি এই ধরনের কাজ করে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, বিপদে পড়েন, তবে এটার জন্য আমি কিংবা আমার চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী নয়। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি আসলে সানগ্লাস চোখে দিয়ে ভিডিও তৈরি কখনোই করতে চাই না, বিকজ আমার চোখে অনেক প্রবলেম, যেটা বলে চোখ লোহা বা কী বলে, যেটাই হোক না কেন, চোখ অনেক ফুলে গেছে, ব্যথা হচ্ছে, যার জন্য হচ্ছে আমার এই সানগ্লাস ইউজ করা। আমি ইচ্ছে করে ইউজ করছি না। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ময়মনসিংহের ছেলে তমালের জীবনের ভয়ঙ্কর গল্পটা শুনবেন এবং গল্প শেষে মোহাম্মদ তমাল হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তমাল হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ডিম ব্যবসায়িক। গ্রামের বাড়িতে হেঁটে হেঁটে আমার বাবা ডিম কিনে আনে এবং এই ডিমগুলো গঞ্জের বাজারে বাবা পাইকারিতে বিক্রি করে। এটাই হচ্ছে আমার বাবার ব্যবসা। খুব ছোটোবেলা থেকে দেখে আসছি ডিমের কারবার করে, ডিমের বিজনেস করে আমার বাবা আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমি খুব ছোট থেকে দেখে আসছি আমাদের পরিবারে কখনোই খুব বেশি অভাব অনটন দেখিনি এবং দেখিনি পরিবারে অনেক বেশি সুখ শান্তিও, দুঃখ কষ্ট এবং একটুখানি ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। যদিও আমাদের এলাকাতে শিক্ষার অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের এলাকা থেকে অনেক দূরে একটা প্রাইমারি স্কুল ছিল, যেখানে আসলে আমাদের এলাকার কোনো বাচ্চারা যেত না বললেই চলে। তারপরেও আমার মায়ের একটু স্বপ্ন ছিল যে তিনি আমাকে অন্তত 2 কলম পড়াশোনা করাবে, যার নিরীক্ষে মা আমাকে আমাদের গ্রাম থেকে অনেক দূরের ওই ছোট্ট গ্রামের ছোট্ট স্কুলে আমাকে পাঠাতো এবং আমি ওখানেই পড়াশোনা করার জন্য যেতাম। যদিও আমি আসলে যথেষ্ট পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম, পড়াশোনা করার প্রতি আমার কোনো রকমের মনোযোগ ছিল না। মা অনেক কষ্ট করে পায়ে হেঁটে আমাকে স্কুলে দিয়ে আসতো এবং আমি স্কুলে টিফিন থেকে বেরিয়ে অন্য বন্ধুদের সাথে দুষ্টমি করে সময় কাটাতাম। আমার জীবনটাই একটু ভিন্ন রকম জীবন ছিল। যাই হোক, এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি আস্তে আস্তে করে শৈশব পেরিয়ে যখন কৈশোরে উঠি, আমাদের গ্রামটা একটু ভৌতিক গ্রাম বলা চলে। মানে কেমন জানি সন্ধ্যার পরে পুরোটা গ্রাম একেবারে থমথম ভাব হয়ে যায়, একেবারে নীরব হয়ে যায়, মনে হয় যেন ভূতের একটা আঁকড়া হয়ে যায় আমাদের পুরো গ্রামটা জুড়ে। যাই হোক, আমাদের গ্রামের পাশে একটা নদী আছে, নদী না, লাইক এটা হচ্ছে খালের মতো, যেটার নাম হচ্ছে ময়না দিঘি বলে। এটা দিঘি, তো এটাকে ময়না দিঘি বলে। কেন ময়না দিঘি বলে এটা আমি জানি না। আমার জন্ম হবার পর থেকে আমি যখন থেকে বুঝেছি তখন থেকে দেখি এই ময়না দিঘিতে মানুষ বিভিন্ন নিয়ত করে ময়না দিঘির পানি খায় এবং যে কোনো রোগের সমস্যায় নাকি ময়না দিঘির পানিতে পাওয়া যায়। আপনার যে কোনো রোগ হবে, যে কোনো সমস্যা হবে, আপনি যদি ময়না দিঘির পানি খান তাহলে আপনাকে সেই রোগ থেকে নিরাময় পাবেন, সেই রোগ থেকে মুক্তি পাবেন। তো এরকম করে দেখা যায় যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আমাদের এই ময়না দিঘিতে আসে এবং সেখান থেকে ময়না দিঘির পানি, স্বচ্ছ পরিষ্কার পানি নিয়ে যায়। বিভিন্ন নিয়ত করে যখন পানি খায়, আল্লাহ তাআলার রহমতে মানুষ রোগ থেকে নিরাময় পায়। তো এটা আসলে আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি এবং দিনে দিনে অনেক মানুষ আমাদের এখানে আসতো এবং পানি নিয়ে যাইতো। এরকম করে সময়গুলো কাটতেছে। তো আমি তখন সবেমাত্র স্কুলে পড়াশোনা করি। ওই সময় একদিন হঠাৎ করে শুক্রবারে হই হই করে চারদিক থেকে মানুষের গুঞ্জন এখন শোনা যাচ্ছে, মানে সবাই দৌড়ে দৌড়ে কোথায় জানি যাচ্ছে। আমি তখন দৌড়ে যাচ্ছিলাম, সবার সাথে দৌড়ে দৌড়ে যেতে যেতে শুনতেছিলাম যে ময়না দিঘিতে নাকি স্বর্ণ পাওয়া গেছে। শুক্রবার সকালবেলা ছিল, তো মানে দেখলাম, আমি ময়না দিঘির পাড়ে গিয়ে দেখলাম যে অনেক মানুষ দৌড়ে ময়না দিঘির মধ্যে নামতেছে এবং সবাই মিলে স্বর্ণ করাচ্ছে।
ময়নাদিঘিতে নাকি প্রচুর পরিমাণে স্বর্ণ পাওয়া যায়। তো সবাই স্বর্ণ কুড়াচ্ছে এবং এটা কোত্থেকে মানে আবির্ভাব হলো, কোত্থেকে মানে এটা উদ্ঘাটন হলো সেটাও বলতে পারি না। সবাই স্বর্ণ কুড়াচ্ছে যে ময়নাদিঘিতে স্বর্ণ পাওয়া যায়। তো এরকম করে অনেকেই রূপার এটা ওইটার অনেক কিছু পাচ্ছে। তো বিষয়টা আমার কাছে বড় অবাক লাগলো। আমিও তখন সবার মতো করে কুড়াচ্ছিলাম, মানে সবার মতো করে পানিতে নামলাম এবং নেমে স্বর্ণ কুড়াচ্ছিলাম। আসলে কেউ কোনোভাবে ওরকম কোনো কিছুই পায় নাই, কিন্তু সবাই মিলে খুঁজতেছে। তো এরকম করে প্রায় সারাটা দিনই, শুক্রবার প্রায় সারাটা দিন আমি ওই দিন নামাজেও যাইনি, জুমার নামাজও পড়ি নাই। এবং আমি নয়, ওই দিন প্রায় আমাদের গ্রামের সমস্ত পুরুষ মহিলারা ওই ময়নাদিঘিতে নেমে যায় শুধুমাত্র স্বর্ণ করানোর জন্য। ওই দিন নাকি ময়নাদিঘিতে স্বর্ণ পাওয়া যায়। এরকম করে সবাই স্বর্ণ করানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। ময়নাদিঘিতে অনেক স্বর্ণ পাওয়া যায় এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে গ্রামের সবগুলো মানুষ তখন ময়নাদিঘিতে স্বর্ণ খুঁজতে থাকে। এরকম করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে যে যা পাইছে এটা ওইটা একটা দুইটা ওগুলো নিয়ে উঠে আসে এবং পরের দিন সকালবেলা একইভাবে আবার ওই ময়নাদিঘিতে মানুষ স্বর্ণ করানোর জন্য যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এর পরের দিন অনেকে রূপার চেন বা স্বর্ণের এটা ওইটা অনেক কিছুই পায়। মুহূর্তের মধ্যে ময়মনসিংহের প্রায় পুরো গ্রামটা জুড়েই, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে যায় যে ময়নাদিঘিতে স্বর্ণ পাওয়া গেছে। অবস্থাটা ঠিক এতটাই বেগতিক হয়ে পড়ে যে থানা থেকে পুলিশ পর্যন্ত আসে মানুষকে সরানোর জন্য। তারপরেও উঠতে মানুষের ভিড় এত পরিমাণের বেড়ে যায় যে পুলিশ প্রশাসক পর্যন্ত মানুষকে আটকে রাখতে পারতেছিল না। সবার একটাই ধারণা যে এখানে এই দিঘির ভিতরে স্বর্ণ পাওয়া যায় এবং সেই স্বর্ণ কুড়ানোর জন্যই একের পর এক মানুষ এই দিঘিতে নামতেছে। সবার একটাই চিন্তা যে এখানে স্বর্ণ পাবে এবং সেই স্বর্ণ দিয়ে মানুষ অনেক বড়লোক হয়ে যাবে। এরকম চিন্তাভাবনা থেকে কেউ কাউকে বাধা দিয়ে রাখতে পারে না। প্রশাসনের লোকজন অনেক চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে আসলে কোনো কিছু করা যাচ্ছিল না। আজকের সমাজের মতো ওই সময়টাতে এরকম ফেসবুক, ইন্টারনেট বা ডিজিটাল ব্যবস্থাগুলো ছিল না। যদি থাকতো তাহলে মনে হয় সে সময় আজকের এই নিউজটা, মানে স্বর্ণ পাওয়ার এই খবরটাই হয়তো কোনো পত্রিকায় কিংবা হচ্ছে টেলিভিশনের হেডলাইন হয়ে থাকতো। তো যাই হোক, ওরকম ইলেকট্রিক মিডিয়াগুলো ওই সময় ছিল না, যার জন্য জিনিসটা খুব বেশি প্রচলিত হয়নি। কিন্তু সবাই স্বর্ণ কুড়াতে প্রচুর রকমের ব্যস্ত ছিল। এভাবে একদিন, 2 দিন, 3 দিন করে কাটতে কাটতে প্রায় অনেকগুলো মাস কেটে যায়। প্রত্যেকে এরকম করে স্বর্ণ কুড়ায়। এরকম করতে করতে একদিন হলো কি, আমি স্বর্ণ কুড়াচ্ছিলাম। কিন্তু স্বর্ণ কুড়াচ্ছিলাম বলতে বিষয়টা একটু অন্যরকম, আমি খুলেই বলি। সেটা হচ্ছে আমি স্বর্ণ কুড়াচ্ছিলাম, তো স্বর্ণ কুড়াতে কুড়াতে মানে সন্ধ্যা হয়ে যায়, মানে স্বর্ণ খুঁজতেছিলাম পানিতে। সন্ধ্যার পরে আমি যখন ওই ময়নাদিঘি থেকে উঠে আসতেছি, উঠে আসার সময় দেখলাম যে আমাদের এলাকার এক মেয়ে, যার নাম হচ্ছে নাদিয়া। তো ওই মেয়েটা মানে আমাদের এলাকার মোটামুটি সবচেয়ে বড় লোকের মেয়ে আর কি। মানে বড় লোকের বলতে ওর বাপের অনেক জায়গায় সম্পত্তি আছে, প্রচুর পরিমাণ জায়গায় সম্পত্তি আছে। তো সন্ধ্যার পরে আর কি, মাগরিবের একটু পরে আমি দেখলাম যে ও অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে ইয়ের পাশে, এই রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি কিন্তু স্বর্ণ কুড়াইতে গেছিলাম। তো স্বর্ণ তো আসলে কেউ কোনোদিনও কিছু পায় নাই, জাস্ট রূপার এইটা ওইটা একজনে একটা দুইটা পাইছে এবং এটা জাস্ট একটা কুসংস্কার মনে করে সব আসলে খুঁজতেছিল। তো নাদিয়া মেয়েটা যখন আমি দেখলাম যে এরকম রাস্তার পাশে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে দেখে মনে হলো, তো তার গলার ভিতরে একটা স্বর্ণের চেইন ছিল এবং এই চেইনটা অনেক মোটা ছিল। ওর বাবার যেহেতু টাকা পয়সার কোনো অভাব নাই, তো দেখা যায় কি যে ওরা অনেক বড় লোক, ওদের অনেক জায়গায় সম্পত্তি আছে। তো সেই জায়গা থেকে তার গলার ভিতরে স্বর্ণের চেইনটা আমি তখন নিয়ে নিলাম। মানে আসলে চুরির মতলব বা যাই হোক না কেন, তো অজ্ঞান হয়ে পড়ে আছে, এটা আমি খুলছি। ওর গলা থেকে এটা খুলে আমি তখন দৌড়ে গ্রামের ভিতরে ঢুকছি। ঢুকে অন্য মানুষদেরকে বলতেছি যে এরকম এরকম দেখলাম যে নাদি ওইখানে মানে পড়ে আছে রাস্তার পাশে। তারপরে অনেক মানুষ গ্রাম থেকে বেরিয়ে গেছে এবং সবাইকে মেয়েটাকে ওইখানে ধরছে, ধরার পরে তাকে উঠে আনছে। তো ওই জিনিসটা তখন আমার কাছে ছিল আর কি, ওই স্বর্ণের যেটা বলে চেইন আর কি, ওইটা আমার কাছে ছিল। তো থাকার পরে আমি তখন এটাকে আমার কাছে রাখছি। তো এশার নামাজের একটু আগে ওই মেয়ের জ্ঞান ফিরে আসে, বাড়িতে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে মেয়ে তখন গলার মধ্যে হাত দিয়ে দেখতেছে যে ওর গলার মধ্যে এটা নাই, মানে যে স্বর্ণের চেইনটা ছিল এটা আর নাই। তো ওর মা কিন্তু একটু মোটামুটি কৃপণ টাইপের মহিলা, যথেষ্ট পরিমাণে কৃপণ। ওর মা তখন করলো কি, মানে সবাইকে বলতেছিল যে আমার মেয়েকে কে দেখছে বা ওই জায়গায় যে শুয়েছিল আপনারা কেউ কি দেখেছেন, ওর গলায় একটা স্বর্ণের চেইন ছিল, এখন চেইনটা কোথায় গেল, চেইনটা তো পাওয়া যাচ্ছে না। এরকম করে সবার কাছে বলতেছে। তো সবাই তখন বলতেছে যে কই না, আমরা তো দেখি নেই বা আমরা পাই নাই, এমন করে বলতেছে। ওর মা তখন করে কি, সকালবেলা চাউল পড়া নিয়ে আসে। তো চাউল পড়া যখন নিয়ে আসে আমি তখন খুব মানে টেনশনে পড়ে যাই যে চাউল পড়া নিয়ে আসছে, এখন চাউল পড়া যদি খাওয়ায় তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে এবং আমার এই সেন্ট দিয়ে দিতে হবে। তো আমার কাছে তখন এই সেন্টটা আছে, আমি তখন খুব টেনশন করতে থাকি যে কী করা যায়। তো হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে, অনেক দিন আগে আমার দাদি বলছিল যে এরকম কোনো কিছু যদি থাকে আর কি, ধরেন আমি চুরি করে আনছি, এরপর যদি আমাকে পানি পড়া বা চাউল পড়া কোনো কিছু খাওয়ায়, ওই জিনিসটা যদি আমার কাছে না থাকে, মানে আমি যদি হাত পরিবর্তন করি,
তাহলে ওই যে এটা আর আমার কোনো ক্ষতি করবে না। এটা হচ্ছে আমি অনেক আগে আমার দাদির মুখে শুনেছিলাম এই কথাটা। তো শোনার পরে দেন আমি তখন করলাম কি, ওই জিনিসটা আমি যখন পাইছি ওই সময় আমাদের বাড়িতে একজন মহিলা ছিল, নাম ছিল নিপার মা। মানে ওরা অনেক গরিব আর কি, মানে গরিব বলতে মধ্যবিত্তের চেয়েও আরেকটু নিচে। তো নিপার আম্মুর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। মানে আমি অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি থেকে হাঁস মুরগি বা এটা ওইটা ডিম ওইটা চুরি করলে ওই নিপার আম্মার কাছে বিক্রি করি। তো এই জন্য ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। তো সকালবেলা যখন চাউল পড়া দেওয়ার জন্য মোটামুটি এই নাদিয়ার মা রেডি হচ্ছিল যে চাউল পড়া খাওয়াবে, ওই সময় আমি তখন করলাম কি, ওই স্বর্ণের সিনটা নিয়ে দৌড়ে নিপার আম্মার কাছে গেলাম। গিয়া উনি তো আমার চাচি হয়, ডাইকে নিয়ে বললাম, চাচি যেটা বিপদে পড়ছি এখন আপনাদের কীভাবে বলবো, মানে বলতেও পারতেছি না, খারাপ লাগতেছে কিন্তু না বলেও থাকতে পারতেছি না। পরে আমারে বলে কি এমন কথা, তুই বল, সমস্যা নেই। আমি তখন বললাম যে চাচি এই ঘটনা, আমি তো একটা অন্যায় করে ফেলছি, এমনি এমনি আমি এটা খুলে আনছি। তো চাচি বলতেছে যে এখন যে ওরা হচ্ছে আনতে গেছে, এই কি বলে পানি পরা আনতে গেছে, এই চাউল পরা খাওয়াবে, এখন তো তোর মানে তুই তাদের দিয়ে দেওয়া লাগবে। তাই আমি বললাম, চাচি দেখেন আমার দাদির মুখে আমি অনেক আগে শুনেছিলাম যে এরকম যদি এটা আমি আমার কাছে না রাখি, আমি যদি অন্যের কাছে দিয়ে দিই, মানে হাত পরিবর্তন করি, তাহলে আর এটা আমার কোনো অ্যাকশন করবে না, আমার কোনো ক্ষতি করবে না। তো চাচি এটা আপনি নিয়ে যান, আমি এটা আপনার কাছে দিলাম, আপনার কাছে রাখেন, জমা রাখেন, এবং চাউল পরা খাওয়ানোর পরে আমি যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটা আপনি আমার আবার ফিরিয়ে দিন। এই কথা মনেকে বলতেছি। তো তিনি তখন আমাকে বলতেছে এটা ঠিক হবে না, চোরাই জিনিস আমার কাছে রাখবো। তো মানে ওইখানে যারা যারা ছিল তাদেরকে চাউল পরা খাওয়াবে, নিপার আম্মাকে খাওয়াবে না, কারণ তিনি তো ওখানে যায় নাই, ওদের যাদেরকে সন্দেহ হয় তাদেরকেই খাওয়াবে। পরে ওই সময় আমি তখন করলাম কি, ওই স্বর্ণের সেন্টটা নিপার আম্মার হাতে দিয়ে দিলাম, সেটাতে দিলাম। দেওয়ার পরে আমাকে তখন চাউল পরা খাওয়াইলো, অ্যান্ড খাওয়ানোর পর আমার কোনো কিছুই হইলো না, মানে আমার শরীরে কোনো সমস্যা দেখা দিল না, আমি ঠিক আছি। এভাবে এক সপ্তাহ কেটে গেল। তো আমি কিন্তু তখন মোটামুটি অনেকটাই বড়, মানে টাগরা যুবকে বলা চলে, আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 কাছাকাছি, অনেক বড়। তো ওই সময়ের ভিতরে তখন দেখা গেল কি যে যেহেতু আমার শরীরে কোনো সমস্যা দেখা দেয় নাই, 7-8 দিন পরে আমি তখন নিপার আমাকে বলতেছিলাম যে চাচি আমি যে স্বর্ণের সেন্টটা আপনার কাছে দিছি, আমাকে সেন্টটা দেন। চাচি তখন আমাকে বলতেছে যে এটা যে কই রাখছি এটা আর খুঁজে পাই না, আমাকে এটা বলতেছে। এটা যখন উনি আমাকে বলতেছে তখন আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেল, কিরে আমি ওনার কাছে এই জিনিসটা জমা রাখলাম, এখন জমা রাখার পরে ইনি আমাকে বলতেছে যে উনি খুঁজে পায় না, বিষয়টা তো আসলে এরকম হওয়ার কথা না। পরে আমি বললাম যে চাচি আপনি একটু খুঁজে দেখেন, আপনি কোথায় রাখছেন আপনি তো জানেন, একটু খুঁজে আমার জিনিসটা আমাকে দিয়ে দেন। উনি আমাকে বলতেছে বাবারে আমি কোথায় রাখছি এখন কেমনে বলবো, আচ্ছা ঠিক আছে তুমি কালকে আসো, আমি একটু খুঁজি এবং খুঁজে দেখি যেটা পাওয়া যায় কিনা। তা আমি তখন বললাম যে ঠিক আছে। কিন্তু এরপরের দিন আমি আবারও আসলাম এই স্বর্ণের সেনের জন্য, কিন্তু একইভাবে নিপার আম্মা তখন আমাকে স্বর্ণের সেনটা দিচ্ছে না। মানে ওনার চোখে মুখের দিকে তাকলে আমি বুঝতে পারি যে উনি জিনিসটা পাইছে, কিন্তু পাওয়ার পর উনি আমাকে জিনিসটা দিবে না, মানে উনি এটা লুকিয়ে রাখবে, আমাকে দিবে না, এরকম একটা ভাবসাব। এখন বিষয়টা তো এরকম যে আমি কাউকে বলতেও পারি না, হ্যাঁ আমি কাউকে জিনিসটা জানাইতেও পারি না, তো জানাইলে তো চুরির জিনিস, একটু সমস্যা হয়ে যাবে। এইভাবে প্রায় 1 মাসের মতো কেটে গেছে। 1 মাসে আমি প্রত্যেক দিনে নিপার আম্মার কাছে যেতাম যে চাচি আমি যে স্বর্ণের জিনিসটা রাখছি আপনি আমাকে জিনিসটা দিয়ে দেন, এটা আমার লাগবো, আপনি দেন। কিন্তু উনি আমাকে দেয় না। ওনার কথাই একটা যে উনি এটা কোথায় রাখছে উনি জানে না, আমাকে একইভাবে বলতেছে যে আমি এটা কই রাখছি আমি তো বলতে পারি না, খুঁজে পাইলে তোমারই দিব। সপ্তাহখানিক পরে আমি বুঝতে পারলাম যে উনি আমার ওই স্বর্ণের সেনটাকে গায়েব করে দেবে, আমাকে এটা দিবে না। না দেওয়ার পরে আমি তখন চালাকি করে আশেপাশের 2-1 লোককে জানাচ্ছিলাম যে আমি এরকম এই দিঘির ভিতরে, মানে ময়না দিঘিতে আমি হচ্ছে স্বর্ণের একটা জিনিস পাইছি, এটা ওনার কাছে জমা দিচ্ছি, উনি এখন আমাকে দেয় না। এরকম করে 2-1 মহিলার কাছে বলি এবং আমার মায়ের কাছেও বলি। তো বলার পরে আমার মা ওই সোনাকে জিজ্ঞেস করে যেমন এমন ঘটনা, আমার ছেলে নাকি কী পাইছে আপনার কাছে দিছে, আপনি দিচ্ছেন না কেন, এটা বলে। তারপরে চাচি আমাকে ডিরেক্টলি, মানে নিপার আম্মা আমাকে ডিরেক্টলি ডাইকে বলতেছে যে তুমি যদি এই ব্যাপারটা অনেকের কাছে বইলে দিছো বা সবার কাছে বিষয়টা তুমি বলে বেড়াচ্ছ, তাহলে মনে রাখো আমি যেটা পাইছি, তুমি যেটা আমাকে দিছো, কোত্থেকে আনছো, তুমি যেটা নাদিয়ার গলা থেকে চুরি করে আনছো, এটা আমি সবাইকে বলে দিব। মানে এমন একটা বিপদে পড়ে যাই যে উনি আমাকে জিনিসটা দিচ্ছেও না, এবং এটার দাম কীরকম হবে আমি যখন আশেপাশের মানুষের কাছে মোটামুটিভাবে জিজ্ঞেস করি তখন বুঝতে পারি যে এটার দাম 30-40 হাজার টাকা হবে। তো সেই সময় 30-40 হাজার টাকার কিন্তু অনেক মূল্য, মানে অনেক ভ্যালু। তাহলে আমি চিন্তা করতেছি যে কী করা যায়, আমার তো যে কোনো কিছুর বিনিময় হয় ওনার কাছ থেকে এটা নিতে হবে, এটা নেওয়ার কোনো সুযোগ আমি পাচ্ছি না। যতভাবেই বলি যে চাচি আম্মা আমার এটা লাগবো দিয়ে দেন, বা আপনি আমার জিনিসটা আমাকে দিয়ে দেন, কিন্তু উনি কোনোভাবেই আমার কথা শোনেও না, বা উনি ডিরেক্টলি আমাকে দিবেই না, ওনার ভাষ্য মতো উনি আমাকে দেবে না। তখন চিন্তা করলাম যে কোন মাধ্যম ওনার কাছ থেকে নেওয়া যায়, এমনি অমনে অনেকভাবে বোঝায়, বাট কোনোভাবেই কোনো কাজ হয় না। তো এরকম করতে করতে মাথার ভিতরে একদিন একটা খারাপ আইডিয়া চলে আসলো। মানে খারাপ আইডিয়া হচ্ছে এরকম, যে কোনো কিছুর বিনিময় হোক আমাকে নিপার মায়ের কাছ থেকে এই স্বর্ণের সেনটা নেওয়াই লাগবে।
তো তখন কিন্তু ওনার মেয়ে যে নিপা ছিল সে কিন্তু মোটামুটি অনেকটাই বড়, মানে অনেক বড় হয়ে গেছে। সে মাঠে ঘাটে ঘুরে এখানে ওইখানে যায়। একদিন দেখলাম যে নিপা হচ্ছে মাঠের মধ্যে কী জানি করতেছে, ও তো শাক টাক বা এটা ওইটা মনে হয় খুঁজতেছে বা এরকম করাচ্ছে ওইখানে। তো তখন হয়তো মাগরিবের একটু আগে আর কি, আমি তখন রাস্তার পাশে দাঁড়ায় আছি মাগরিবের একটু আগে। পর আমি চিন্তা করতেছি কী করা যায়, কী করলে আমি ওর কাছ থেকে হচ্ছে মানে নিপার আম্মুর কাছ থেকে সনের সেন্টার নিতে পারবো। ওইরকম আমাদের পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল আর কি, ওইটার হায়দার বাড়ি বলে। তো হায়দার বাড়ির লোকগুলো মানে হায়দার বাড়ির কিছু ছেলে আছে তারা খুব খারাপ আর কি, মানে অতিরিক্ত খারাপ। মানে খারাপ বলতে মানে আমাদের এলাকাতে যত খারাপ কাজ আছে, যত ক্রিমিনালি কাজ আছে সব ওরা করে। তো হায়দ্রাবাড়ি পোলাপাইনগুলো তখন ওইখানে মাঠে খেলতেছে, মানে খেলে তারা চলে যাচ্ছে মাগরিবের পরে। তো ওইখানে একটা ছেলে আছে, ওর নাম ছিল রাসেল। আমি তখন রাসেলটা ডাক দিলাম, মানে ওর সাথে আমার সম্পর্ক অনেক ভালো। ডাক দিয়ে রাসেল আমি বললাম, রাসেল এই নিপার আম্মার কাছে আমি একটা জিনিস পাবো? আজকে অনেক দিন ধরে খুঁজতেছি, নিপার আম্মা আমাকে জিনিসটা দিতেছে না। জিনিসটার দাম অনেক হবে, প্রায় 30 থেকে 40 হাজার টাকার মতো। এখন নিপা তো মাঠে ওই কি জানি কী করতেছে, আর একটা কাজ করবি তোরা নিপারে নিয়ে কোথাও আটকায় রাখবি। যদি আটকায় রাখোস তাহলে আমি নিপার আম্মারে বলবো যে আমার এই জিনিস দিয়ে দেওয়া লাগবো। যদি দিয়ে দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাইলে পরে মানে নিপারে ওইখানে আটকায় রাখবো। এই কথা আমি ওরা বললাম, মানে হঠাৎ করে, এটা মানে কোনো প্ল্যানিং নাই, কোনো কিছুই নাই, এরকম না যে কোনো প্ল্যানিং করছে বা কোনো কিছু। তো ও তখন আমারে বলতেছে যে ঠিক আছে তাহলে আপনি না আটকায় রাখবো, সমস্যা নাই। আমাদের ওই মাঠের মধ্যে ওদের মানে ওদের মাঠে আবার মিশিং ঘর আছে। মিশিং ঘর হয়তো অনেকেই চিনেন, যেটার মধ্যে যে পানি সেচ দেওয়ার জন্য যে ঘরটা ব্যবহার করা হয়, ডিপ কল যেটাকে বলে। তো ওইখানে একটা ঘর থাকে। তো আমার বলতেছে মুখ টুক ভাইদা ওই ঘরের ভিতরে লুকিয়ে রাখবো, এবং তুই তোর জিনিসটা লইতে বললে আমার কত দিবি? আমি বললাম যে যা তোর আমি 5,000 টাকা দিব। ও আমার বলে ঠিক আছে, মানে ওই টুকুনের ভিতরে। পরে সে কী করছে, নিপার কাছে গেছে। নিপার কাছে যা বলতেছে, নিপা এই ওইখানে একটু আসো তো, তোমার সাথে আমার কথা আছে। তো হায়দ্রাবাদের লোকের সাথে আসলে ওইরকমভাবে কেউ কথা বলে না, বা আমাদের এলাকার লোকেরা খুব বেশি একটা কথা বলে, আমাদের গ্রামের মানুষরা, কারণ তারা তো মোটামুটি খুব খারাপ হয় এই জন্য। পরে নিপা আমারে দেখছে, আমার দেখার পর আমি বললাম, আমিও ডাক দিলাম যে নিপা এদিকে তোর একটা জিনিস দেখামো। তো আমারে দেখে ও সাহস পাইছে, সাহস পেয়ে হায়দ্রাবাদের লোকের সাথে ও তখন আসতেছে। আস্তে আস্তে মিশিং ঘরের কাছাকাছি ঢুকছে, ঢুকার পরে ওই তো তাকে ধরে ফেলছে, মানে হাত ধরে ফেলছে। হাত ধরে হচ্ছে ওইখানে রশি ছিল, ও রশি দিয়ে তার হাত বেঁধে ফেলছে। মানে এই জিনিসটা কোনো প্ল্যানিং নাই যে আমরা কোনো একটা প্ল্যানিং করলাম 3-4 দিন আগে, ওই প্ল্যানিং করে এই কাজটা করছি না। মানে হঠাৎ করে কয়েক মিনিটের ভিতরে সিদ্ধান্ত, এবং কয়েক মিনিটের ভিতরে এইখান থেকে নিপাকে হচ্ছে টাইনে নিয়ে ওখানে আটকাই ফেলছি। পিছনে হাত বাঁধছি, এবং হাত বাঁধার পরে মেশিন ঘরের মধ্যে ওরা তখন এখানে বসায় দিছে। ও তখন খুব জোরাজোরি করতেছে, মানে খুব মানে চিল্লাফিল্লা করতেছে ছাড়ার জন্য, যে ছেড়ে দেন, অনেক চিল্লাচিল্লি করতেছে। তো ছাড়তেছি না। আর ওই সময়টা ওই মেশিন ঘরটা এরকম যে মেশিন ঘরের আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, একেবারে চারদিকে নীরব, একেবারে নিস্তব্ধ একটা এলাকা। তো এখানে তার মুখও বাঁধছি, তার মুখ বাঁধছি। আমি তখন বাইরে থেকে আবার কাপড় নিছি, কাপড় নিয়ে তার মুখ বাঁধছি, বাইন্দা ওইখানে তারা বসায় রাখছি। তো হায়দ্রাবাদের ছেলে ও ছিল, তো ওর সাথে আরও 3-4 জন পরে ও ডাইকে আনছে। সবাই মিলে তখন ওর মিশিং ঘরে আটকায় রাখছে। আটকে রাখার পরে আমি তখন এখানে বাইরে রাখছি। মাগরিবের পরে নিপার মা তখন নিপারে খোঁজার জন্য বাইরে গেছে, আমি তখন মাঠে। উনি আমার দেখিয়ে বলতেছে যে তমাল রে, নিপারে দেখছস? আমি বললাম না চাচ্ছি, নিপারে তো দেখি নাই। পরে বলি নিপারে তো পাওয়া যাচ্ছে না, নিপা কই? এটা বলতেছে। বলার পরে তখন নিপারে খুঁজতেছে, এদিকে ওইদিকে অনেক জায়গায় খুঁজতেছে, নিপারে পাইতেছে না। রাত 8টা-9টা বাজে গেছে। একটা মেয়ে মানুষ, ও তো প্রায় যুবতীই ছিল, তো যুবতী একটা মেয়েরে পাওয়া যাচ্ছে না। তখন তো মোটামুটি সবাই একটা মানে একদম থমথম একটা ভাব যে ওকে পাওয়া যাচ্ছে না, এরকম এরকম সবাই মিলে করতেছে। রাত্রে 12টার দিকে নিপার আম্মা তখন কান্না করতেছে, মানে ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে, এবং তখন কিন্তু সবাই নিপারে খুঁজতেছে এদিকে ওইদিকে। আর নিপারে তো মেশিন করে আটকায় রাখছে। ওইখানে আরও হায়দ্রাবাড়ির রাসেল ছিল, তারপর আরও কয়েকজন পোলাপাইন মিলা। তো সে জায়গায় ভিতরে আমি তখন রাত প্রায় 11টা-12টার দিকে, বা চাচি খুব কাঁদতেছে। আমি দেখলাম যে সবাই মোটামুটি চলে গেছে, চাচি একে বসে বসে কাঁদতেছে। আমি তখন চাচির কানে কাছে গিয়ে বললাম, চাচি আমি বললে তো আপনি রাগ করবেন এবং চিল্লাবেন, তো আপনি যদি চিল্লান তাহলে আপনারই সমস্যা হইব। তো আপনি চিল্লেন না, বা ব্যাপারটা কাউরে জানাই আনো না, আমি আপনার একটা কথা বলবো। উনি আমার বলে, কি বলবি বল। আমি তখন বললাম যে নিপা কই আছে আমি জানি। এটা বলার পর তখন আমার দিকে একদম বড় বড় চোখ করে তাকালো, তাকে বলতেছে কই আছে তুই বলতো, আমার মেয়ে কই আছে বল। আমি বললাম আছে কই আমি জানি, আমি দিয়ে দিব আপনার মেয়ের এক শর্তে, আপনি আমার কাছ থেকে যে জিনিসটা নিয়েছিলেন এই জিনিসটা আমারে দিয়ে দেন। এটা বলার পরে তখন চিৎকার দিছে, মানে এত জোরে চিৎকার দিছে, আশেপাশে থেকে মনে করেন পুরো বাড়ির আরও যে মানুষগুলো আছে না, তো সবাই চলে আসছে। আমি তো একদম ভয় পেয়ে গেছি। ভয় পাইয়া আমি বসে আছি। উনি সবার কাছে বলতেছে যে এই ঘটনা মানে যেটা সত্য একদম সেটাই বলে দিছে, যে ওই দিন রাস্তার পাশে এমন এমন ঘটনা, এই নাদিয়া হচ্ছে অজ্ঞান অবস্থায় ছিল, নাদিয়ানের গলা থেকে ও স্বর্ণের চেইন আনছে, আইন ওইটা আমার কাছে জমা দিছে। তো আমার কাছে জমা দিছে, আমি চিন্তা করতেছি আগে পরে এটা নাদিয়ার আমার দিয়ে দেবে, এই জন্য আমি জিনিসটা রেখে দিয়েছি আমার কাছে। কিন্তু ওই জিনিসটা নেওয়ার জন্য ও আমার মেয়েরে কিডন্যাপ করছে।
আমার নিপারে ও কিডন্যাপ করছে, এটা ওই মাত্র স্বীকার করছে। তো এটা বলা মাত্রই তারপরে নিপাতের বাড়ির আরও কিছু লোকজন আছে, তারা মোটামুটি সবাই আমার ধৈরেই মারা শুরু করছে, মানে আমার হাতে পায়ে ঘুষি টুসি মারতেছে এবং কই আছে বলার জন্য। তো যখন সবাই এভাবে আমার মারতেছে, আমি তখন বললাম যে এরকম এরকম ঘটনা, আমি অমুক বাড়ির রাসেললে বলছিলাম, ওই নিয়ে মিশিং করে আটকায় রাখছে। তো সবাই তখন মোটামুটি মানে যার যা আছে তা নিয়ে দৌড়ে হচ্ছে মিশিং ঘরের দিকে দৌড়ে গেছে, যে ওইখানে যেহেতু আটকা রেখেছে ওইখানে, এবং ওইখানে যাওয়ার পরে নিপাকে পুরো অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এবং তার পোশাক আশাকের অবস্থা এরকম ছিল যেটা আসলে মানে বলে বোঝানোর মতো না, বুঝেই গেছে যে তার উপরেও অনেক মানে বর্বর নির্যাতন যেটাকে বলা হয়েছে। তো সবাই মিলে তখন খুবভাবে হচ্ছে আমাকে গালাগালি করতেছে এবং আমাকে মারতেছে। তো মায়ের এক পর্যায়ে যখন দেখলাম যে নিপার অবস্থা এরকম, এখন আমি মনে করতেছি কি নিপা বাইচে আছে না মরে গেছে তা তো জানি না। সেই জায়গা থেকে আমি তখন দিছি দৌড়, সবাই নিপারে টানাটানি করতেছে, আমি পিছনে ছিলাম, আমি ওইখান থেকে দৌড় দিয়ে পালাই গেছি। পালাইয়া সোজা আমার নানার বাড়িতে গেছি, অনেক রাত তখন নানা বাড়িতে চলে গেছি। নানা বাড়িতে যাওয়ার পর ওই সময় তো আসলে তো মোবাইলের প্রচলন ছিল না, মোবাইল বা অত একটা ভালো প্রচলন নাই। নানার বাড়িতে চলে গেছি, নানার বাড়িতে গিয়া তো নানু তখন আমার খাইতে দিল, খাওয়ার খাইয়া আমি তখন শুইছি মামার সাথে, ঘুম আসতেছে না, চিন্তা করতেছি যে সকালবেলাতে এই বিষয়টা নিয়ে জানাজানি হবে, আসবে। আমি সকালবেলা ভোরে ভোরে নানু বাড়ি থেকে বেরিয়ে গেছি। নানু বাড়িতে আমার নানু বাড়ি ছিল গফুরগাঁও, তো গফুরগাঁও থেকে তখন বেরিয়ে গেছি। বেরিয়ে সে জায়গা থেকে আমি তখন ময়মনসিংহ শহরে চলে আসছি। শহরে আইসা তখন আমি মানে খুঁজতেছি, কাজ খুঁজতেছি, কোনো না কোনো একটা কাজ তো লাগবে। আমি কাজ খুঁজতেছি, এরকম করতে করতে ওই সময় মানে আপনার ওই যে টেম্পোরগুলো ছিল, মানে যেগুলো দিয়ে হচ্ছে মানুষ পারাপার করা হতো, মানে মানুষের নেওয়া যেতে হতো। তো টেম্পুর মধ্যে আমি তখন একটা চাকরি নিই, এক লোকের সাথে কথাবার্তা বললে ওই দিনে আইসা টেম্পুতে চাকরি করতেছি। আর বাড়ির কী হইলো না হইলো বা নিপার কী হইলো, এলাকার লোকজনের কী হলো, আমার নানু বাড়িতে খবর আসলো কি না, এসব কোনো বিষয়ে আমি আর কোনো কিছু জানি না, বা আমি আর এইসব বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলিও না। নিজের মতো করে তখন পড়ে আসি, টেম্পুর এখানে চাকরি করতেছি এবং মাসে শেষে বেতন পাইতেছি, এভাবেই চলতেছি। বাড়ি ঘরের কথা ভুলেই গেছি। প্রায় 3 মাসের মতো আমি আর বাড়িতেও যাই না, এলাকার কোনো লোকের সাথে যোগাযোগও করি না। অ্যান্ড 3 মাস পরে হঠাৎ করে আমাদের এলাকার এক কাকা আছে, কারি কাকা বলি আমরা ওকে, ওই কারি কাকার লাগে আমার দেখা হয়েছে ময়মনসিংহ শহরে। দেখার পরে কারি কাকারে দেখা আমি তখন কারি কাকারে জড়াই ধরছি। উনি আমার বলে, কিরে তমাল তুই এখানে এনে কী করস? আমি তখন বললাম, কাকা আমি তো চাকরি করি। তো বলি, তুই বাড়ি থেকে পালাই আসছিস, বাড়িতে যাস নাই? আমি বললাম যে না, আমি তো বাড়িতে যাই নাই। পরে বলে, তোর নামে কি তো মামলা হয়েছে, তুই বাড়িতে যাইস না। উনি আমার বলে, তোর নামে আর ওই বাড়ির পোলাপাইন যারা যারা এই নিপার সাথে অবৈধ কাজ করছে এদের সমান নামে মামলা হয়েছে, পুলিশ যদি তোরে পায় তোর সমস্যা হবে, তুই বাড়িতে যাইস না। আমি তখন বললাম যে চাচা কী হয়েছে ঘটনা, মানে নিপার অবস্থা কী হলো শেষ পর্যন্ত আমার একটু বলেন। পরে বলে, আহারে মেয়ের অবস্থাটা খুব খারাপ, তারা অনেক দিন 21 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি করে রাখছে এবং এটা নিয়ে মামলা হয়েছে এবং অবস্থা খুব খারাপ, এলাকার অবস্থা খুবই খারাপ, পুলিশ তোরে পাইলে তোর অনেক ক্ষতি করবে, তুই যাইস না। তখন তো ভাই আরও মনে অনেক ভয় ঢুকে গেছে যে এখন কী করবো, মানে আরও প্রচুর ভয় ঢুকছে। তো সেই ভয় ঢুকে থেকে আমি আর এলাকাতে যাই না। এবার ময়মনসিংহ শহর থেকে পালানোর পরিকল্পনা করতেছি। তো সেখানে যেহেতু অনেক মোটর যানের লোকের সাথে চলাফেরা করি, সেই জায়গা থেকে আমি এবার ময়মনসিংহ শহর থেকে পালাই ঢাকায় চলে আসি। ঢাকায় এসে এরকম স্ট্যান্ডে কাজ করি, মানে স্ট্যান্ডে হচ্ছে হেল্পারি করি আর কি, মানে ওই যে আপনার টেম্পুর হেল্পারি করি। তো হেল্পারি করে তখন আমি চলতেছি, আর বাড়িতে যাই না। টানা প্রায় 1 বছরের মতো আমি বাড়িতে যাই না এবং বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখি না। আব্বুর সাথেও কোনো যোগাযোগ নাই, পরিবারের অন্য মানুষগুলোর সাথেও কোনো যোগাযোগ নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। 1 বছরের মতো টেম্পুর হেল্পারি করতেছি ঢাকাতে, মোটামুটি ভালো টাকায় ইনকাম করতেছি, চলতেছি। 1 বছর পরে তখন আমার কাছে মানে কেমন জানি খুব খারাপ লাগতেছে, মার কথা খুব মনে পড়তেছে। তো 1 বছর পর আমি তখন আমার নানার বাড়িতে যাই। আমি কিন্তু যুবক, মানে আমার 20 বছরের উপরে বয়স, সবই বুঝি, কিন্তু ওই ভয়ের কারণে যাচ্ছি না, যেহেতু এটার সাথে একটা খারাপ কাজ ঘটে গেছে, মামলা দিলে তো আমি সব ফাঁসবো। তো শুধুমাত্র ওই ভয় এলাকাতে যাচ্ছি না। পরে নানু বাড়িতে গেলাম 1 বছর পরে, 1 বছরে নানু বাড়িতে গেলাম। যাওয়ার পরে মামা, তারপরে নানা নানু সবাই আমার আদর করতেছে, যেটা কী করলি, কেন বাড়ি থেকে পালাই গেলি, তোর মতো এত বড় একটা ছেলে। তা আমি তখন বললাম যে নিপার মামার সাথে বেইমানি করছে, ওনার কাছে আমি জিনিসটা দিছি, উনি আবার আমার জিনিসটা ফিরিয়ে দেয় নাই এবং না দিয়ে উনি উল্টে আমার সাথে এটা করছে, মানে যতটুকু পারতেছি বিচার দিতেছি। তো সবাই আমাকে বুঝাইতেছে যে যা ওনার তা হয়েছে, তুই থাক, তোর আম্মারে ডাকি। পরে রাতের বেলা আম্মুরে তখন আম্মুরে ডাইকে আনলে পরে আম্মু তখন আমার সাথে বসে আমারে বলে, এটা কী করলি তুই? এই মেয়েটা ছোট্ট একটা মেয়েটা তুই ওই জর্দাবাড়ি পোলাপানির হাতে তুলে দিলি এবং এখন তো এলাকার খুব খারাপ, তারা টাকা পয়সা দিয়ে মামলা থেকে বাইচা গেছে, কিন্তু তোর অবস্থা কী হবে? তোরে পাইলে তো পুলিশ মেরে ফেলবে এবং তোর তো অনেক ক্ষতি করবে।
আমি মার কাছে কান্নাকাটি করি যে মা, পুলিশ আমার কিছুই করতে পারবে না, আমি ঢাকাতে থাকি এবং আমি ঢাকাতেই চলে যাব, এখন আপনি আমার মাফ করে দেন, বা আমি যা হবার তা হয়েছে, এটা আপনি আবার মাফ করে দেন, আমি আর এই বিষয়ের সাথে কোনো কিছু না। আর আমার আম্মা বলে যে ঠিক আছে, আমি নিপার আম্মার সাথে কথা বলি, অ্যান্ড কথাবার্তা বইলা যদি তারা নিপারে তোর কাছে বিয়ে দিতে রাজি হয় তাহলে তুই নিপারে বিয়ে কর, এবং নিপারে বিয়ে করার পরে তারা যদি মামলা টামলা উঠে নেয় বা তোর সাথে সব কিছু ঠিক করে তাহলে আমি কথা বলি। আমার এই কথা আম্মু তখন বললো, আমি তখন আম্মুরে কোনো কিছু বললাম না, মানে হানা এই ব্যাপারে কোনো কিছু বললাম না। আম্মু তখন কী করছে, ওইখানে মানে ওদের বাড়িতে গেছে, ওদের বাড়িতে গিয়ে নিপার আম্মার সাথে কথা বলছে যে এমন এমন ঘটনা। নিপার আম্মা বলতেছে যে না, আমার মেয়ের এত বড় ক্ষতি করছে, আমার মেয়েরে নিয়ে অন্য লোকের হাতে তুলে দিছে, ওই ছেলের কাছে তো আমি আমার মেয়েকে জীবনও বিয়ে দেবো না, এটা জীবনে হতে পারে না, আপনি এটা চিন্তাও করেন না যে ওই ছেলের কাছে আমি আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। মেয়েরে কাইটা গাঙ্গে বাসায় দিব, তারপরে এরকম একটা দুর্চরিত্রা একটা খারাপ প্রকৃতির ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেবো না। এই কথা বলে নিপার আম্মা মানে ডিরেক্টলি হচ্ছে আমার আম্মুকে বলে দিছে। আম্মু তখন আমার নানু বাড়িতে খবর পাঠাইছে, এবং নিপার আম্মা সন্দেহ করছে যে আমি সম্ভবত এলাকাতে আসছি। উনি আবার থানাতে খোঁজখবর দিতে আসে যে আসামি মনে এলাকাতে আসছে। পরে ওইখান থেকে আমি আবারও পালাইছি, ওই একই জায়গা থেকে আমি আবারও পালাইছি, এবং সেই জায়গা থেকে পালাই আমি আবারও ঢাকাতে চলে গেছি। তো ঢাকাতে গেছি, ঢাকাতে গিয়া আবারও সে আগের মতো চাকরি করতেছি টেম্পো স্ট্যান্ডে। এরকম চাকরি করতে করতে আমি তো একটা বস্তির মতো একটা বাসায় ভাড়া থাকতাম। তো বস্তির ওই বাসার ভিতরে রান্নাবান্না তো নিজেই করতাম, নিজে রান্না করে নিজে খাইতাম। তো সেখানে ওই বস্তিতে আমাদের ময়মনসিংহের একটা মেয়ে ছিল, নাম ছিল ফারবিন। তো ওই মেয়েটা গার্মেন্টসে চাকরি করতো, এবং তো মোটামুটি মানে আমার সাথে একটু ভালো কথাবার্তা বলে, বা যখন দেখা হয় তো একদিন আমার কইতাছে ভাই, এমনি ও নিজেই বলে যে আপনি যে রান্না করেন, মানে একজনের রান্না করা যেই কথা 10 জনের রান্না করতে একই কথা। আপনিও প্রত্যেক দিন রান্না করেন, আমিও প্রত্যেক দিন রান্না করি, একটা কাজ করেন, একদিন আপনি রান্না করেন, একদিন আমি রান্না করি। তো আমি যেদিন রান্না করবো ওই দিন মনে করেন আমি যেটা রান্না করবো ওইটা আপনি খাইবেন, বা এরপর দিন আপনি যেটা রান্না করবেন এটা আমি খামো। আমরা বাজার সজার একসাথে করবো, এবং এগুলো আমরা পাকঘরে এক জায়গায় রাখবো, রাখে আমরা দুজনে রান্না করবো, আপনি একদিন আমি একদিন, এরপর আমরা খামো, এবং মানে বেস্ট সিস্টেম তখন টাকা দিব আর কি, যেটা অর্ধেক অর্ধেক হয়, আপনি অর্ধেক দেন আমি অর্ধেক দিব। তো ওই ফারবিন মেয়েটা যখন আমার এই কথা বললো, আমার বাড়িও ময়মনসিংহ, তাই তখন আমার কাছে মন হলো যে আচ্ছা ঠিক আছে, এই সমস্যা নেই, তাহলে আমি ওর সাথে ওর কথা রাজি হলাম। রাজি হয়ে পরে এরপরে একইভাবে ওর সাথে ও যেভাবে বললো এভাবেই তখন রান্নাবান্না করতেছি। আমি একদিন রান্না করি, ফারবিন একদিন রান্না করে, তো দুজনে দুদিন রান্না করি, এবং ওই যেটা বাজার করি ও অর্ধেক টাকা দেয়, আমি অর্ধেক টাকা দিই। এইভাবে তখন আমরা কী করলাম, একই ম্যাচ সিস্টেম করে খাওয়া শুরু করলাম। তো এই যেহেতু একটা বস্তি, মানে ঢাকা শহরের বস্তি এলাকা, তো সবাই এটা নিয়ে সন্দেহ করে, এমনি অমনি অনেকভাবে অনেক কথা বলে। তা বলতে বললে একদিন ফারবিন আমার ডিরেক্টলি বলতেছে যে তমাল ভাই আপনি কি বিয়ে করছেন, বা আপনার দেশে বউ আছে, ওগুলো বলে। আমি বললাম যে না, আমার বিয়ে করি না, আমার দেশে বউও নাই। পরে আমার বলে কিছু না মনে করলে, আমরা যেহেতু স্বামী স্ত্রী না, আমরা সবারই বলবো যে আমরা বিয়ে করে নিছি, বিয়ে করছি, এটা বলে আমরা তখন এক ঘরে থাকবো, এবং এক ঘরে থাকলে এই বিষয়টা আর কেউ জানবো না, কেউ বুঝবো না। এক ঘরে থাকা পরে এরপরে আপনি হচ্ছে আমারে এমনি এমনি ও আমারে বলতেছে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে সমস্যা নাই, তাইলে আমরা সবার কাছে বলবো আমরা বিয়ে করছি, কিন্তু আমরা তো আসলে বিয়ে করবো না। আর সবাই বলুন যে আমরা বিয়ে করছি, এই কথা বলে আমরা এক ঘরেই থাকবো, আপনি গার্মেন্টসে চাকরি করবেন, আমি স্ট্যান্ডে চাকরি করবো, যেটা টাকা পাবো ওইটা আমরা অর্ধেক ভাগ করে, মানে খাওয়া দাওয়ার টাকাটা অর্ধেক ভাগ করে ওরকম ম্যাচ সিস্টেম করবো। তা আমার এই কথার পরে তখন উনি রাজি হইলো, মানে ফারবিন রাজি হয়েছে। রাজি হওয়ার পরে এই বিষয় নিয়ে তখন আমরা দুজনে এক ঘরে উঠলাম। তো এক ঘরে থাকতেছেন, বাড়িওয়ালা পুরো সবসময় বলতেছে কোন কাজের কাছে বিয়ে করছি, কোন জায়গায় বিয়ে করছি, এগুলো নিয়ে খুব প্রেশার দিতেছে যে কোন জায়গায় বিয়ে করছি, তারা নিয়ে যাওয়ার জন্য, কাবিনের কাগজ দেখানোর জন্য এইভাবে এক ঘরে থাকতেছি। মানে বাড়িওয়ালা তো এরকম, বাড়িওয়ালারে আশেপাশের যে ভাড়াটি আছে না, ওরা সবাই মিলে পুষলাইতে আছে যে হয়তো আমরা বিয়ে করে নেই, বা এই তো দুনিয়াতে তো একজনের ভালো আরেকজনের মানে সহ্য করতে পারে না। তো ফারবিনার আমি ভালো আছি, এক ঘরে থাকতেছি, এটা আর অন্য মানুষের সহ্য হয় না। সহ্য না আমাদের জন্য বা সবাই তখন বাড়িওয়ালাকে পোষলাইতেছে। বাড়িওয়ালা আবার আমার বারবার বলতেছে যে তমাল তোমরা বিয়ে করছো কোন কাজের কাছে, ওই কাজের কাছে আমার নিয়ে চলো। তো এখন ওই কাজের কাছে নিয়ে যাবো, ওই সময় কিন্তু প্রায় 2 মাসের মতো আমরা একসাথে থাইকে ফেলছি, 2 মাস পরে। আমি তখন মানে ফারবিনকে বলতেছি, ফারবিন বাড়িওয়ালা তো এরকম করতেছে, এখন আমরা তো এক ঘরে আর থাকাটাও মনে হয় সম্ভব হবে না, বা এভাবে বাড়িওয়ালা যেহেতু ঝামেলা করে আমরা তাহলে আলাদা হয়ে যাই, এটা আমি ওরে বললাম। তো আমারে বলে আমরা এতদিন ধরে একসাথে ছিলাম বা এক ঘরে থাকলাম, আর আপনি কি আমারে পছন্দ করেন না? যদি পছন্দ করেন তাহলে আপনি আমার বিয়ে করতে পারেন, আপনার বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তো ফারবিন কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ লম্বা টম্বা ভালোই ছিল, এবং তার চেহারা অনেক সুন্দর ছিল। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি তো দেশ থেকে একটা অঘটন ঘটাই আসছি, তো এই যে আবার ওরে বিয়ে করব। পরে সে চিন্তা করলাম যে বিয়েটা যদি করি তাহলে আমার রান্নাবান্না করা লাগবে না, রান্নাবান্না ওই করব, আবার ওটা আমি সাথে পামো, মানে যখন মন চায় তখন তারা পামো, তারা ব্যবহার করবো, এবং ও রান্নাবান্না করবো, আমিও রান্নাবান্না খামো।
ওইরকম একটা প্ল্যানিং তখন আমার মাথার ভিতরে আসছে। আসার পরে আমি তখন কী করলাম ভাই, ওই ঢাকাতে তখন তারা বিয়ে করে ফেললাম। ঢাকাতে তারা বিয়ে করলাম এবং বিয়ে করার পরে ওই দিক দিয়ে কিন্তু আমার এলাকাতে মামলা চলতেই আছে, বছরের পর বছর চলে যাচ্ছে, মামলা কিন্তু একটার পর একটা ঘুরতেছে, মামলা চলতেছে। তো যাই হোক, এরকম করে তারা বিয়ে করলাম, বাড়িওয়ালা সহ সাক্ষী থেকে বিয়ে করাই দিল। বিয়ে করে দেওয়ার পর তখন আমরা এক ঘরে থাকতেছি। আমি তখন স্ট্যান্ডে যাইতেছি, কাজ করতেছি এবং বেতন পাইতেছি। আমার বেতন আমার কাছে, আমি রাখতেছি। আর ঈদা ফারবিন ঘর গোছানো, রান্নাবান্না করা থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে, বাসাবাড়ির সমস্ত কাজগুলো ফারবিন একাই করে। আমার আর কোনো কাজের প্রেশার নাই বা আমার কোনো কিছু নাই। আমি আমার মতো করে এরকম করে মানে দিন কাটাইতেছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় বৎসর খানিকের মতো কেটে যায় এবং বৎসরখানিক পরে তখন ফারবিন পেটে বাচ্চা আসে। তো পারভিনের পেটে যখন বাচ্চা আসে আমি তখন একটু ভয় পেয়ে যাই যে ওদের পেটে বাচ্চা চলে আসছে, এখন বাচ্চা হয়ে গেলে এখন বাচ্চারও আমার দায়িত্ব নেওয়া লাগবো বা আমি কিন্তু এতদিন যে 1 বছর পারভিনের সাথে সংসার করছি, ঠিক আছে, তো ওই সুবিধার জন্য মানে স্বার্থের জন্য রান্নাবান্না করতেছে, আমারে খাওয়াইতে আছে এবং ও আমার টাকা পয়সা দিতে আছে, জাস্ট নামমাত্র স্বামীও আমিও থাকতেছি, কিন্তু ওরকমভাবে মানে সংসার করার কোনো চিন্তা ভাবনা নাই যে সারা জীবন ওর সাথে থাকবে, এরকম কোনো চিন্তা ভাবনা নাই। গার্মেন্টসের মেয়ে কি আর ভালো হয়, ওরকম একটা চিন্তা ভাবনা তখন মানে খারাপ চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে তখন ছিল। সেই জায়গা থেকে মনে করলাম জাস্ট কোনোভাবে দিন পার করা, দিন যাও দিন পার করা, ওরকম মনে করে তখন তার সাথে আমি সম্পর্কে জড়াই বা এইভাবে সময়গুলো কাটাইতেছি। এইভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে সামনের দিকে যাইতে যেতে একটা পর্যায়ে যখন ওর পেটে বাচ্চা চলে আসলো, তখন আমি একদিন ওর কোনো কিছু না বলে আমি হঠাৎ করে বাড়িতে পালায় যাই, মানে আমাদের গ্রামের বাড়িতে চলে যাই। বাড়িতে পালায় যাই, বাড়িতে পালায় গিয়া আমি আর ওর কোনো খোঁজখবর নিই না। তো কোন জায়গায় আছে না জায়গায় আছে, বাড়িতে গেছি বলতে আমি নানুর বাড়িতে, আমার বাড়িতে যাই না, নানুর বাড়িতে গেছি। আর এদিক দিয়ে কিন্তু মানে পারভিনের সাথে আর কোনো যোগাযোগও নাই, কথাবার্তাও নাই। নানুর বাড়িতে যাওয়ার পরে এবার আস্তে আস্তে আমার মা নিপার আম্মার সাথে কথাবার্তা বলতেছে যে নিপারে উনি গড়ে, কারণ নিপার তো কোথাও বিয়ে হয় না বা কোনো জায়গায় নিপারে কেউ নিয়েও যায় না, এরকম একটা অবস্থা। তো যেহেতু বিয়ে হইতেছে না এবং এরকম একটা ঘটনা মেয়ের জীবনে ঘটে গেছে, তো কেউ ওরে বিয়ে করবো না। তো আমার মা তখন নিপার আম্মুর সাথে কথাবার্তা বললো যে এমন এমন ঘটনা, আর আপনি যদি বলেন তাহলে নিপারে আমার ছেলের বিয়ে করামো, আপনারা মামলা টামলা সব কিছু উঠিয়ে দিবেন। নিপার আম্মা তখন লাস্টের দিকে আমার আম্মুর কথা রাজি হয়েছে যে ঠিক আছে, ওই যদি নিপারে বিয়ে করে তাইলে যত ধরনের মামলা মোকদ্দমা যত ঝামেলা আছে সব আমি উঠিয়ে দিব। এ কথা নিপার আম্মা বললো। বলার পরে আমি তখন ভাবতেছিলাম, এক তো আমার মনের ভিতর তখন ভয় কাজ করতেছে, কারণ আমি তো ফারবিনকে বিয়ে করছি, আইনত তো ফারবিন আমার বউ, এখন আবার নিপারে বিয়ে করবো, তাহলে ফারবিনের কী হইব। আমি ভাবছি যে ও তো ঢাকাতেই আছে, ও তো আর ঢাকার এই ব্যাপারগুলো জানবে না, বা ঢাকা শহরে পড়ে আছে, ও ওর মতো পড়ে আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আবার ফারবিনের সাথে কোনো যোগাযোগ না করে তখন আমি আমার এলাকার লোকজন নিয়ে আমার মার নিয়ে আমি তখন নিপারে বিয়ে করি। এবং নিপারে বিয়ে করার পরে নিপা তখন এই মামলা টামলা সব উঠে আনে নিপার আম্মা, আমি তখন নিপারে নিয়ে সংসার করি। অ্যান্ড নিপা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, মানে ফারবিনের তুলনায় নিপা অনেক সুন্দর, অনেক সুন্দরী। আমাদের এলাকার মোটামুটি হাতে গোনা কয়েকটা সুন্দরী মেয়ের মধ্যে নিপা একজন। তো যাই হোক, পরে ওর নিয়ে আমি সংসার করতেছি, থাকতেছি, ভালোই থাকতেছি। তো আমি তখন আব্বার সাথে ওই ডিমের ব্যবসা করি। আব্বা তখনও ডিমের ব্যবসা করতো, শীতকাল ছিল, বাবা ডিম কিনতো এবং ডিম কিনে না বাবা ডিম বিক্রি করতো। আমি একইভাবে বাবার সাথে ডিমের ব্যবসা করতেছি, বিভিন্ন জায়গায় যেতেছি, ডিম কিনতেছি এবং ডিম আই না পরে আমি বিক্রি করতেছি। দেন এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে প্রায় মাস 4 মতো কেটে যায়। 4 মাস পরে আস্তে আস্তে মানে আমার ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করে বলতে কেন সেটা বলি। অনেকে আমার জিজ্ঞেস করে যে তুই ঢাকাতে যে ছিলি কোনো বিয়ে শাদী করছিস কি না, বা ঢাকায় তোর কোনো ঘটনা আছে কি না, এগুলো আমার অনেকে জিজ্ঞেস করে। তো জিজ্ঞেস করে তো আমার ভিতরে ভয় ঢুকলো যে না জানি আবার এরকম কিছু বা কোনো ঘটনা ঘটে। তো 4 মাস এভাবে কাটাই দিলাম। ঠিক 7 মাস পরে হঠাৎ করে একদিন সকালবেলা মানে আমি বের হবো ডিম নিয়ে, মানে ডিম কেনার জন্য যাব আমি আর আব্বা। সকালবেলা ভোরে হঠাৎ করে দেখি যে ফারবিন এবং ফারবিনের এই কোলে একটা বাচ্চা, হঠাৎ করে তারা হচ্ছে আমার বাড়ির সামনে, ফারবিন আমার বাড়ির সামনে এবং আমাদের গ্রামের অনেকগুলো মানুষ একসাথে। এ দেখার পর আমি তখন তো মানে আমার মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়ছি। ওরে দেখে আমি তখন পিছনের দিকে এসে ঘরে ঢুকিয়ে গেছি। তারপর গ্রামের সব মানুষ মিলে ওইখানে উঠানের মধ্যে বসছে, বসে বলতেছে ও ঢাকাতে বিয়ে করে আসছে, ওর বউ ওর কাছে আসছে, ও বিয়ে করছে। তখন আমি তো আর কোনো কিছু বলতে পারি না, এখন কীভাবে কী বলবো বা কিছু তো বলার নাই। আমি ঘরের ভিতরে গিয়ে বসে আসছি। অনেকক্ষণ পর আম্মু তখন আমার ঘরে ঢুকছে, ঢুকে আম্মা বলতেছে কী রে কী বলে। আমি বললাম না আমি বিয়ে করি নি, মিথ্যা কথা, এগুলোর মিথ্যা কথা কইতেছে, আমি বিয়ে করি নাই এবং এটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে মিথ্যা কথা এবং এটা আমি করি নাই, আমার আম্মুরে বলতেছে। আম্মু বলে যদি নাই করস তাহলে মেয়ে কীভাবে বাচ্চা নিয়ে আসছে, এবং ওই বলতেছে ডিএনএ টেস্ট করাবে এবং ওর কাছে কাবিনের কাগজ আছে, কাবিনের পেপার সে সবাইকে দেখাইতেছে।
তো ওইখানে আমাদের এলাকার চেয়ারম্যান ছিল, মেম্বার, আরও অন্য অন্য লোকজনও ছিল, গণ্যমান্য লোকজন। মানে এই কয়েকটা মাসেও মোটামুটি মানে পারভিন মোটামুটি এলাকার সব মানুষকে হাত করে ফেলছে, এলাকার সব মানুষকে হাতে করে দেন ও আইসা আমারে তখন আমার বাড়ির মধ্যে আমার অ্যাটাক করছে। আর আমি কর্মটাকে আমি তখন চিন্তা করতেছি যে এখন না পারতেছি এদিকে যাইতে, না পারতেছি ওইদিকে যাইতে। যাই হোক, সকাল ঘুরে তখন দুপুর আসছে। এবার আমার এলাকার যে মেম্বার আছে, মেম্বার কাকা তখন আমার ডাকছে, ডাইকে আমার বলতেছে, তমাল মিথ্যা বলে লাভ নাই, এখন তুই মিথ্যা বললেও পার পাবি না। তুই যে বিয়ে করছস ওই মহিলার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, সমস্ত প্রমাণ আছে, তার কাছে তোর কাবিনের পেপার আছে, এবং তার যে বাচ্চা, ওই বাচ্চার বাবা তুই, বাচ্চা দেখতে তোর মতো। তা আমি এখন কর্মটাকে এদিক দিয়ে নিপারে বিয়ে করে রাখছি, মানে নিপা অজ্ঞান হয়ে গেছে। এই যে জানার পরে নিপা অজ্ঞান হয়ে গেছে। নিপার আমার নিপারে নিয়ে টানাটানি করতেছে, মানুষ নিপারকে মাথায় পানি দিতে আছে, নিপারে ঠিক করতে পারতেছে না, অবস্থা খুব খারাপ। যাই হোক, দুপুরের দিকে তখন চেয়ারম্যান মেম্বার মিলে সিদ্ধান্ত নিল যে ফারবিনটা আমার ঘরে তুলে দিব, মানে ফারবিনটা আমার পালা লাগবে, ফারবিন আমার ঘরে থাকবো। তাই এখন আর কী করে, আমি তখন কী করলাম, সবার মতে আমি তখন ফারবিনটা 2টার দিকে আমার ঘরে উঠেলাম, দুপুর 2টা বাজে আমার সন্তান সহ ঘরে উঠাইলাম। ভাই, 2 বিয়া যে পুরুষ করে সে জানে যে তার জীবনটা কত কষ্টের। এবার একদিকে তো নিপার যন্ত্রণা, নিপা আমারে কথায় কথায় খারাপভাবে কথা বলে যে আমি ওরে নিয়া জোয়ারদার বাড়ির ছেলেদের হাতে তুলে দিছি, ওর ইজ্জত নষ্ট করছি, এরপরে ওর বিয়ে হয় না অন্য জায়গায়, আমি আবার ওর বিয়ে করছি, এর আগে আমি একটা বিয়ে করে রাখছি, এগুলো তো আছেই। আর একইভাবে ফারবিনের কাছে গেলে ফারবিন আমার একই কথা, হ্যাঁ মানে গ্রামে এসে আমারে শহরে রাইখে গ্রামে এসে আরেকটা বিয়ে করছো, মানে এত যে একটা অত্যাচার অবিচারের ভিতরে পড়ছি ভাই, আসলে বলে বোঝাতে পারবো না, এগুলো নিতে পারতেছি না। তো যদিও নিপা একটু সীমিত আছে, মানে নিপা খুব একটা রাগে ঠিক আছে, কিন্তু ওইরকমভাবে গায়েও হাত তোলে না আমার, বা যাই করে দূর থেকে করে, খুব কাছে আসে না, মোটামুটি নিপারটা সহ্য করা যায়। কিন্তু কোনোভাবে পারভিন এটা সহ্য করা যাইতেছে না। পারভিন এত পরিমাণের খারাপ ব্যবহার করে, এত পরিমাণের অত্যাচার করে, এবং সবার সামনে আমার কলার চাইপা ধরে, আমার মারতে আসে, গায়ে হাত তোলে। মানে পারভিনের অত্যাচারগুলো একটু ভয়ঙ্কর ছিল। এই অত্যাচারগুলো আসলে স্বামী হিসেবে আমি মেনে নিতে পারতেছিলাম না। পরে চরম দুঃখ কষ্ট একদিন আমি মার কাছে কান্নাকাটি করে যে মা এখন কি করব। মা আমার বলে, বিপদ তো তুই ঘটাইছস, 2 নৌকায় পা দিছস, এখন করবিটা কি, তোর তো বাঁচার কোনো উপায় নাই। যেইটারে আনছস পারবিন, ওরেও অনেক টাকা কাবিন দিয়ে আমি বিয়ে করছি, কাবিনের টাকা দিয়েও ছাড়তে পারবি না, আর নিপারে তো ছাড়া সম্ভব না। নিপার তুই এত ক্ষতি করছস, এত কিছু করছস, এখন নিপারে কীভাবে ছাড়বি। মানে পরিস্থিতি তখন এতটাই ভয়ানক হয়ে গেছে, মানে এতটাই তীব্র হয়ে গেছে যে আমার কাছে মনে হয় এখনই মারা যাব, আমি আর মানে বাঁচার কোনো উপায় নেই। এরকম করতে করতে শেষ পর্যন্ত আবার এদিক দিয়ে ফারবিনের বাবা মা, ফারবিনের আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাদের পরিবারে আসতেছে। আমার আম্মুর সাথে কথা বলতেছে, আমার বাপের সাথে কথা বলতেছে, বোনদের সাথে কথা বলতেছে। মানে ওরা আমাদের পরিবারে পুরো দখল করে নিছে, মানে আমাদের পরিবারে ওরা একদম আয়ত্তে নিয়ে নিছে। আর এদিক দিয়ে নিপার মা তো আছে। পরের দিন আমি নিপার আম্মার সাথে কথা বলি, যেহেতু চাচির সাথে আমার আগেরও সম্পর্ক অনেক ভালো, উনির সাথে আমার খুব ভালো। চাচির একদিন বললাম, চাচি এইভাবে তো আর থাকা যায় না, পারভিন বা পারভিনের পরিবার যেভাবে অত্যাচার করতেছে, পারভিন তো আমার ঢাকাতেও জোর করে বিয়ে করছে, আমি তো চাচ্ছি বিয়ে করতে চাই নাই। আমি সবসময় চাই না যে পারভিনকে বিয়ে করব, এটা আমি কোনো সময় চাই নাই। একরকম জোর করে পারভিন আমার বিয়ে করছে, এখন বিয়ে করার পরে আমার উপরে এরকম অত্যাচার করতেছে। চাচি আপনি একটা কাজ করেন, আমি একটা কাজ করে আমি নিপারে নিয়ে পালায়া যাই। এটা আমি চাচিরে বললাম, মানে নিপার আম্মারে বললাম আর কি। তিনি তখন আমি ওনাকে চাচি বলে এটা কি, যদিও তিনি আমার শাশুড়ি। পরে আমার বলে, কই যাবা? আমি বললাম, কই যাবো বলতে এটা তো জানি না, আমি ওরে নিয়ে ময়মনসিংহ শহরে চলে যাই। শহরে তো আমি আগে কাজ টাজ করছি, একটা ঘর ভাড়া নিমু, নিয়ে ডিমের কারবার করবো, এনে ডিমের ব্যবসা করবার জন্য ওই ডিমের ব্যবসা করবো, এটাই করবো, আমি ওরে নিয়ে যাবো। তো নিপার আম্মা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়, যদি নিয়ে যাও তাহলে নিয়ে যাও, ওরে নিয়ে পালায় যাও। পরে আমি নিপারে সব কিছু বললাম যে এমনি আমি চলে যাবো, তুমি চলে আইসো। সকালবেলা ডিম কেনার উদ্দেশ্য করতে গিয়ে বেরোইছি, ফারবিনটা কোনো কিছু বলিনি, কারণ ফারবিনে করে আমার যে মেয়েটা আছে, মেয়েটারও কোনো মানে মেয়ে তো বাচ্চাটা আদর টাদর করে তখন আমি চলে গেছি শহরে যাওয়ার পরে তখন মোবাইল আছে, আমি নিপার সাথে মোবাইলে যোগাযোগ করলাম, নিপাও তখন চলে আসছে আমার কাছে, আমার এই জায়গায় চলে আসছে। আসার পরে আমি আর বাড়িতে যাই না, যোগাযোগ খালি নিপার আম্মার সাথে আর আমার আম্মার সাথে। কিন্তু আমার আম্মার সাথে যোগাযোগ করি বলে আমার আম্মা কিন্তু সহ্য করতে পারতেছে না। আম্মা ওই যে আমার নাতিন দেখছে, আম্মার নাতিন দেখছে, হচ্ছে ফারবিনের মেয়ে দেখছে, আর ফারবিনের মেয়ে দেখে আমার আম্মা পাগল হয়ে গেছে যে এখানে আমার আম্মার একটা নাতিন আছে। তো আমার আম্মা চাইতেছে আমি ফারবিনের সাথেই সংসার করি, যাই হোক মানে 2টা বউয়ে রাখি, আমার কথা হচ্ছে এটা। কিন্তু আমি তো ভাই 2টা বউ নিয়ে সংসার করতে পারতেছি না, যার জন্য সবশেষ আমি তখন চলে আসি ময়মনসিংহ শহরে। আইসা আমি নিপারে লইয়া সংসার করতেছি, নিপারে লইয়া থাকতেছি, ফিরতেছি, খাইতেছি। পারভিনের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখি নাই। এইভাবে প্রায়
5 মাসের মতো কেটে যায়। আর এদিক দিয়ে নিপার ঘরে কিন্তু কোনো সন্তানাদি হয় না। মানে নিপার ঘরে কোনো সন্তানাদি হয় না, এটা কেন হয় না আমি এটা নিজেও বুঝতে পারি না। অনেক ডাক্তারে দেখায়, অনেক কবিরাজ দেখায়, কোনো ডাক্তার কবিরাজও কোনো কিছু বলে না, বাচ্চা কেন হয় না এগুলো কোনো কিছু কেউ বলতে পারে না। যাই হোক, এরকম করে নিপার সাথে থাকতেছি। তো অনেক দিন পরে আমার আম্মা অসুস্থ হয় বাড়িতে। আম্মার সাথে যোগাযোগে আম্মা অসুস্থ হয়। তো আম্মা খুব অসুস্থ। তো অসুস্থ হওয়ার পরে এই পারভিন তখন করে কি আমার আম্মারে নিয়ে ওদের বাড়িতে চলে যায়। এই বাড়িতে থাকে না, আমার ছোটো দুইটা বোন আছে, 2টা বোনের বিয়ে হয়ে যায়। তো মা তো তখন, বাবা তো অসুস্থ, তখনই এই পারভিন করে কি আমার মা রেলে ওদের বাড়িতে চলে যায়। তো গেলে পরে ওই সময় কিন্তু নিপা শহরেই থাকে, আমিও শহরেই থাকতাম। পরে আম্মারে দেখার জন্য আমি তখন পারভিনের বাড়িতে যাই। তো পারভিনের বাড়িতে যাবো, তো পারভিনের সাথে ফোনে কথা বলি। আমার আম্মা বলে, তুই আয়, সমস্যা নাই, তোর কোনো ক্ষতি করবো না, আমি আসি, ওর বাপ মাই তোর কোনো ক্ষতি করবো না। যদিও নিপা আমার মানা করে, আমি নিপার মানা শুনি না, শুনে আমি তখন পারভিনের বাড়িতে যাই। এবং পারভিনের বাড়িতে যাওয়ার পরে ওর বাড়িতে যাওয়ার পরে একটা রাত আমি থাকি। যদিও থাকতে চাই নাই, আম্মার অনুরোধে বা পারভিনের আব্বা আম্মার অনুরোধে এক রাত থাকি। এক রাত থাকার পরে ভাই কী হয় জানি না, রাতটা কাটে। সকালবেলা আমি তখন আম্মারে দেখে টেকে আম্মার হাতে করে টাকা টুকা দিয়ে আমি তখন শহরে চলে আসি। ভাই এই তখন থেকে শুরু হয় আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো। মানে আমি কোনোভাবেই রাতে ঘুমাইতে পারি না। আমার আগে নিপারে ছাড়া আমার একটা রাত ঘুমাইতো না। মানে নিপারে জড়ায় না ধরলে আমার চোখে ঘুম আসতো না। কিন্তু এখন আমার ওই নিপারেই কেন জানি সহ্য হয় না। মানে নিপারে দেখলেই আমার কেমন জানি নিপার সাথে ঝগড়া করি, এবং ওরা আমার কাছে একটু কেমন কেমন লাগে। মানে যে আগে প্রেম ভালোবাসা অনেক কিছু ছিল, এগুলো যেন দিনে দিনে কেমন কমে যেতেছে। নিপারে দেখলে আমার রাগ লাগে, এবং ওরে দেখলে আমি রেগে যাই, ওর গায়ে হাত তুলি, ওর কাছে যাই না। মানে কেমন জানি একটু দিনকে দিন কীরকম জানি হয়ে যাচ্ছিলাম। মানে আমি আর কোনোভাবে নিজেরা ঠিক রাখতে পারতেছিলাম না, মানে কোনোভাবে নিজেরা ঠিক রাখতেছি না। আমার ভিতর তখন আমার এই পারভিনের বাচ্চার জন্য কষ্ট হইতেছে। তখন আমি করে কি, সকালবেলা ডিম কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হইয়া নিপারে কোনো কিছু না বলে আমি পারভিনের কাছে চলে যাই, আমার এই বাচ্চার কাছে চলে যায়, পারভিনের কাছে চলে যায়। পারভিন তখন আবার আমাদের বাড়িতে চলে আসে, পারভিনের কাছে যাই, বাচ্চার কাছে যাই। অবস্থাটা ভাই এতটাই বেগতিক হয়ে গেছে যে আমি এবার আর নিপার কাছে যাইতেই পারি না। নিপারে আমার ভালোই লাগে না। মানে 2 মাসের ভিতরে আমি পুরো পারভিনের কন্ট্রোলে চলে আসি। পারভিনের কাছে থাকতেছি, এবং পারভিনটা ছাড়া আমি কোনো কিছুই বুঝি না। এদিক দিয়ে নিপার আম্মা তখন আমার আম্মার সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করে যে তোর ছেলে আমার মেয়েটারে এরকম জীবনটা নষ্ট করলো, এখন এখান থেকে নিয়ে পালাইয়া শহরে গেল, ওইখান থেকে আবার তোর প্রথম বউর কাছে চলে আসলো। মানে এত পরিমাণের অত্যাচার করে নিপার আম্মা আমার আম্মার সাথে, মানে এত পরিমাণের ঝগড়াঝাটি করে যে আমি আর, মানে আমার ভিতর তখন জানি আমি নাই। মানে মনে হলো আমার ভিতর আমি নাই, আমি এক অন্য মানুষের রূপান্তরিত হয়ে গেছি। তো এমন অবস্থার ভিতরে আস্তে আস্তে করে আমার স্মৃতিশক্তিগুলো লোপ হতে থাকে। মানে আমি যে কোনো একটা কাজ করলাম, এইমাত্র এটা ভুলে যাই। এরকম হয় যে আমি এইমাত্র খাবার খাইছি, এবং খাবার খাওয়ার পর আমার আবারও খিদে লেগে যায়। মানে খাবার খাইছি, মানে আমার আবারও খিদে লাগে, আমি আবারও খাবো। মানে এরকম একটা অবস্থা। মানে খাবার খাইছি আমি ভুলে গেছি। মানে পুষ্করণী থেকে মাত্র ডুব দিয়ে গোসল করে আসছি, ঘরে আসছি, এবং ঘরে আসার পরে আমি ভুলে যাই যে আমি মাত্র গোসল করে আসছি, আমি আবারও গোসল করতে যাই। মানে এরকম একটা হয়ে যায়। এরকম হইতে হইতে একটা সময় আমার সমস্ত কিছু আমার ভিতর থেকে হারিয়ে যায়। মানে আমার ভিতরে আমার কোনো মেমোরি থাকে না, আমি পরিপূর্ণভাবে মেমোরি লস হয়ে যায়। এবং এইভাবে মেমোরি লস হওয়ার পর আমার জীবন থেকে কয় বছর কেটে যায় তার কোনো হিসাব নাই। অনেক বছর পরে আমি যখন আস্তে করে নিজে একটু করে, এখানে অনেকগুলো বছর কেটে যায়, প্রায় 4 থেকে 5 বছরের মতো আমার জীবন থেকে কাটে। এবং এই 4-5 বছরে আমার জীবনে কি হয়, আমি কোন জায়গায় যাই, কি করি, মানে কিভাবে বাঁচি, আমার এগুলো কোনো কিছুই মনে নেই। ওই 4-5 বছরের কোনো স্মৃতি আমার মনে নেই। 4-5 বছর পর আমি যখন আস্তে করে ভালো হই, একটু সুস্থ হই, তখন আমি দেখি যে আমি ময়মনসিংহ শহরে থাকি। আমার আব্বা আম্মাও শহরে থাকে, আমিও শহরে থাকি। তো পরে আমার আস্তে যখন আসে, আমার সব কিছু ঠিক হয়, আমি তখন বলি পারভিন কোথায়, আমার মেয়ে কোথায়, ওইগুলা। মানে পারভিনটাও দেখি না, শুধু আমার মেয়েটা আছে, পারভিনটা দেখি না। আর নিপা আছে, নিপাও নাই, নিপাও গ্রামে। তো আমি যখন সুস্থ হই বা সব কিছু ঠিক, আমি তখন জানতে পারি আমার বউ পারভিন নাকি মারা গেছে। এবং পারভিন মারা যাওয়ার পরে আমাদের গ্রাম থেকে আমাদেরকে বের করে দিছে, এবং নিপার অন্য জায়গায় বিয়ে হয়েছে, এগুলো জানতে পারি। এবং নিপা আমারে ডিভোর্স করে দিই, নিপা অন্য জায়গায় বিয়ে বসছে, এবং পারভিন মারা গেছে। আমরা গ্রাম থেকে চলে আসি, গ্রামের মানুষ আমাদেরকে বিদায় করে দেয়, মানে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এবং বের করে দেওয়ার যে কারণটা, সেটা আমি তখন পরে আমার আম্মুর মাধ্যমে জানতে পারি
যে আমার লাস্টে আমি নাকি পুরো পাগল হয়ে গেছিলাম। মানে আমার আম্মুর মুখে শোনা যে আমি নাকি খাইতাম না, ঘুমাইতাম না, এরপরে নিজের শরীর নিজে কামড়াইতাম, যারে পাইতাম তারাই কামড় দিতাম, মানে পুরোপুরিভাবে পাগল হয়ে যায়। এবং পাগল হয়ে যাওয়ার এক পর্যায়ে তখন এরকম হয় যে পারবিন নাকি আমারে ছেড়ে চলে যায়, মানে মেয়েটারে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে আমার আম্মা তখন, যেহেতু আমি পাগল হয়ে গেছি, আম্মা তখন বিভিন্ন হুজুর কবিরাজের কাছে যায়। গেলে পরে সবাই বলে পারবিন নাকি ওর শরীরের রক্ত দিয়ে আমাকে তাবিজ করছিল, যেটাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে। ও শরীরের রক্ত দিয়া আমারে তাবিজ করছে, এবং যার জন্য আমি এরকম হয়ে গেছি। তা আম্মু তখন হুজুর কবিরাজ এটা ওইটা অনেকের কাছে যায়, কোনো কাজ হয় না। লাস্ট পর্যন্ত আম্মু তখন এলাকার লোকজন ধরে পারবিনের বাড়ি থেকে আমার মেয়েটাকে নিয়ে আসে। এবং আমার মেয়েটাকে নিয়ে আসার পরে এরকম নাকি পারবিন অলওয়েজে বাড়িতে আসতো, আমার মেয়েকে দেখতো, দেখে আবার চলে যেত। মানে আমার বাড়িতে আসতো, আমার মেয়েকে দেখতো, আবার যাইতো, সকালে আসতো, বিকালে যেত, কিন্তু আম্মু মেয়ে দিত না। এইভাবে একদিন সন্ধ্যার সময় যাওয়ার পথে নাকি পারবিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ওদের বাড়িতে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করে পারবিন মারা যায়। তো পারবিন যখন মারা যায়, আমি নাকি তখনও পাগল ছিলাম, মানে পরিপূর্ণভাবে পাগল। তো মারা যাওয়ার পরে পারবিনের এলাকাতে মাটি না দিয়ে আমার এলাকাতে মাটি দেয়, মানে আমাদের এখানে মাটি দেয়। এবং আমাদের এখানে কেন মাটি দেয় এটারও কোনো সঠিক উত্তর আমি জানি না, কিন্তু আমাদের এখানে মাটি দেয়, মানে ওদের গ্রামে মাটি না দিয়ে আমাদের গ্রামে মাটি দেয়। যেহেতু বিয়ে শাদী হয় না, এইভাবে আমাদের বাড়িতে আমাদের এলাকাতে মাটি দেয়। তো মাটি দেওয়ার পর আমার মেয়েটা যেহেতু আছে আমার আম্মুর কাছে, তা আম্মুর কথা হলো যে মেয়েটা মায়ের কবরের কাছে যাবে বা দেখবে, ওরকম ভালোর জন্য মাটি দেয়। মাটি দেওয়ার পরে আমার আম্মা তখন করে কি, মানে কোনোভাবেই আমাকে ঠিক না করতে পেরে আপনাদের কুমিল্লার দিকে একটা কবিরাজের সাথে আমার আম্মা যোগাযোগ করেন। কবিরাজটা মোটামুটি অনেক ডেয়ারিং একজন কবিরাজ, অনেক বড় কবিরাজ। ওই কবিরাজের কাছে আমার আম্মা যায়। গেলে পরে কবিরাজকে বলে যেমনি, তো কবিরাজ বলতেছে আমার আম্মুকে নাকি বলে যে যেই তাবিজটা করা হয়েছে, যার রক্ত দিয়ে তাবিজ করা হয়েছে, তার রক্ত দিয়েই কিন্তু ঠিক করতে হবে, কিন্তু সে তো মারা গেছে। সুতরাং মৃত মানুষের রক্ত দিয়ে তো আর কোনো কিছু করা যাবে না, আর মৃত মানুষের শরীরে তো রক্ত থাকেও না। যেহেতু দীর্ঘদিন মারা গেছে, এটা দিয়ে কোনো কিছু করতে পারবেন না। এখন ওরে বাঁচানোর একটা উপায় আছে, এবং এটা সম্ভব না, হয়তো এটা কেউ করবে না, কিন্তু আপনারা যদি করেন তাহলে ওরে বাঁচাইতে পারবেন। এবং এটা অনেকেই করে না বা এটা করা সম্ভব না। কবিরাজ নাকি আমার আম্মাকে বলে। আম্মু তখন ওই কবিরাজকে বলে যে যা করা দরকার তাই করব, এই আপনি যেটা বলেন এটাই আমি করব, এটাই আপনারা করেন। পরে বলে ও তো মারা গেছে, আজকে অনেক মাস হয়ে গেছে, ওর শরীরের মাংসগুলো তো পচে গেছে। খবর করে দেখেন যে ওর শরীরের কোথাও কোনো একটু মাংস পাওয়া যায় কিনা। শরীরের কোনো অংশ যদি অন্তত একটুখানি মাংস পাওয়া যায়, সেই মাংসটা এনে যদি আমার কাছে দিতে পারেন, তাইলে আমি আপনার ছেলের সুস্থ করতে পারবো। ওর শরীরের কোনো অঙ্গ লাগবে, যদি মাংস না থাকে, যদি হাড্ডি থাকে, হাড্ডি হইলেও নিয়ে আসেন। এটা আমার আম্মাকে বলে। যেহেতু শরীরের রক্ত দিয়ে তাবিজ করছে, তাহলে ওর শরীরের কোনো একটা অঙ্গ দিয়েই ঠিক করতে হবে, এটা আমার আম্মাকে বললো। বলার পরে আমার আম্মা তখন একইভাবে ওই কবরে, আমার আম্মার লোক দিয়া ওই কবরের ভিতরে ঢুকানোর পরে মানে একদম মাংস তো হয়ে গেছে, পিষে গেছে। তো সেখান থেকে পায়ের একটু মাংস নাকি আমার আম্মু নেয় ওইখান থেকে, ওইটা সাদা কাপড়ে পিছিয়ে আমার আম্মা কুমিল্লার ওই কবিরাজের কাছে নিয়ে যায়। নিলে পরে কুমিল্লার ওই কবিরাজ নাকি আমার আম্মার এই মাংসটা নেয়, মাংসটা পায়। পারবিনের মাংসটা পাওয়ার পরে সেই মাংস আমারও নাকি খাওয়ায়, এবং বাকি মাংস দিয়ে কবিরাজ তাবিজ বানিয়ে দেয়। তাবিজ বানিয়ে দিলে সেখান থেকে আমাকে, তখন আমি আবার গ্রামে চলে আসলে আমি নাকি আস্তে আস্তে করে একটু ভালো হতে থাকি। কিন্তু এই যে আমার আম্মা ওর কবর করছে, কবর থেকে মাংস তুলছে, এবং এই মাংস নিয়ে কবিরাজের কাছে যে তাবিজ বানাইছে, এই বিষয়গুলো তখন আস্তে আস্তে করে মানুষে জানাজানি হয়ে যায়, মানে আমাদের গ্রামেই জানাজানি হয়ে যায়। এবং এই বিষয়টা পারবিনের পরিবারও জানে। তো পারবিনের পরিবার জানতে পারার পরে পারবিনের পরিবার তখন ওই যে পারবিন আমাকে তাবিজ করছিল রক্ত দিয়া, ওইটা তো কোনো প্রমাণ নাই, কিন্তু আমার আম্মা যে পারবিনের কবর খুইলা সেখান থেকে পারবিনের পচা মাংস নিচে নিয়া তাবিজ বানাইছে বা আমারে খাওয়াইছে, এই জিনিসগুলো তো প্রমাণ আছে, এলাকার অনেক লোকে তা দেখছে। তো দেখার পরে পারবিনের পরিবার তখন আমার এলাকার লোকজনের কাছে বিচার দিয়েছে, আবার চেয়ারম্যান মেম্বারের কাছে, এরকম তাদের মৃত মেয়েটারে আমরা এরকম তাদের থেকে মাংস বের করছি। তো এটা বলার পরে তখন গ্রামের সব মানুষ মিলে এলাকার যে হুজুর আছে, হুজুরের সাথে বৈঠকে বসার পরে হুজুর নাকি ডিরেক্টলি বলতেছে যে এটা যেটা করছে এটা কুফুরি, মানে কুফুরি করছে, কালো জাদু করছে, এবং এটা সম্পূর্ণ মানে বৈধ না, এদেরকে এটা কোনোভাবেই ঠিক করে নাই। এরকম মানে গ্রামের লোকদের সাথে আমার আব্বার একটা বাকতন্ত্র হয়ে যায়। বাকতন্ত্র হয়ে গেলে আমাদেরকে তখন এই গ্রাম থেকে এক গড়োয়া করা হয়, মানে গ্রামীণ যে বৈঠক আছে না, গ্রামের লোক মিলে এক গড়োয়া করে।
একগোড়া করে আমাদের সাথে কেউ কথাও বলবে না, আমাদের সাথে কেউ থাকবেও না, এবং প্রয়োজনে অপ্রয়োজনে গ্রামের কোনো মানুষের কাছে আমরা যেতে পারবো না। এরকম 1 মাসের মতো আমি নাকি আমাদের গ্রামে একঘরোয়া অবস্থায় থাকি, এবং একঘরোয়া অবস্থায় থাকার পরে সেখান থেকে আমার আম্মু আব্বু তখন আসলে তো নিরুপায়। একটা গ্রামে যদি কেউ কোনো মানে দোকান থেকে আমাদেরকে বাজার না দেয়, এলাকার কোনো লোকজন আমাদের সাথে কথা না বলে, এটা তো আসলে থাকা যায় না। লাস্ট পর্যন্ত আমার আব্বা আম্মা তখন কী করে, এই ঘরবাড়ি সব কিছু রাইখে আমারে নিয়া, আর হচ্ছে ফারবিনের যে মেয়েটা ছিল ওই মেয়েটাকে নিয়া দেন হচ্ছে আমার আম্মা নাকি আব্বু মানে কি শহরে চলে আসে। এটা আমি পরিপূর্ণভাবে আমার আম্মুর মুখ থেকে শুনতে পাই যে আম্মু আমাকে এই ঘটনাগুলো বলে। গ্রামের মানুষ আমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেয়, ব্যাপারটা এরকম না যে এক গোড়া করে দেয় তারপর আমার আব্বু আম্মু চলে আসে এইখানে। তো এবার আমি আস্তে 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 করে এগুলো সুস্থ হচ্ছি বা ভালো হচ্ছি। ভালো হবার পরে আমি অনেকটাই সুস্থ হয়ে যাই। কিন্তু ভাই প্রতি রাতে আমি মানে ফারবিনকে স্বপ্নে দেখতাম, এবং এক এক দিন এক এক রূপে দেখতাম, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারায় আমি ওকে দেখতে পাইতাম। তো আমার আম্মা আবার ওই কবিরাজের কাছে যাইতো, পানি পড়া আনতো, এটা ওইটা আনতো কুমিল্লার কবিরাজের কাছে। মানে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ওই কবিরাজের সহযোগিতা আমি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাই, অনেক অংশে ভালো হয়ে যায়। তো ভালো হয়ে যাওয়ার পরে এবার আমার এই নিপার জন্য আমার খুব কষ্ট হয়। আমার তো মেয়েটা আছে, আমি তখন আম্মুরে বলি আম্মু তো নিপারে মন থেকে ভালোবাসছিলাম, এবং নিপার জন্য তো আমার কষ্ট হয়। আমার কাছে কান্নাকাটি করে যে আম্মা আমি নিপারে ছাড়া বাঁচবো না, বা নিপারে আমার দরকার, তুমি যেমনে পারো আমার নিপারে আমার কাছে আইনা দাও। আম্মু বলে এটা তো ঠিক না, এক জায়গায় বিয়ে হয়ে গেছে এবং ওইখানে নিপার সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। তা আম্মু বলে ওইখান থেকে আনাটা কি ঠিক হবে? ওইখান থেকে আনা তো ঠিক হবে না। তা আম্মুর কাছে কান্নাকাটি করি, এমনি অমনে আব্বার কাছেও বলি যে আমি পছন্দ করে ভালোবাসছি, এবং নিপার যদি এমনি আমার আম্মু নিপার কাছে সাথে কথা বলে, নিপাকে আসতে বলে, নিপা আসে না, নিপা কোনোভাবেই আসে না। এবং ও বলে যে না ও এরকম করে আসবে না, মানে আমার সংসার করবে না, আসবে না, এগুলো বলে। তো লাস্ট পর্যন্ত আমার আম্মা তখন, আমি যখন বেশি পাগলামি করে, আমার আম্মা তখন আমাকে কুমিল্লার ওই কবিরাজের কাছে নিয়ে যায়। নিলে পরে কুমিল্লার কবিরাজ তখন হচ্ছে মানে আম্মুকে বলে এমনি এমনি ওর ব্যবহৃত কোনো জিনিস এটা ওইটা আমাদের ঘরে আছে কিনা বা দিতে পারবে কিনা। মা বলে যে হ্যাঁ দিতে পারবে। পরে ওর চুল আমাদের বাড়িতেও বেড়াইতে আসে, বাপের বাড়িতে বেড়াইতে আসলে পরে তখন চুল আমার আম্মা নিয়ে ওই কবিরাজের কাছে দেয়, মানে কুমিল্লার যে কবিরাজ। দিলে পরে ওই কবিরাজ তখন এই চুল দিয়ে তখন তাবিজ বানায় দেয়, ওর চুল দিয়ে তাবিজ বানায়, এবং তাবিজ বানানোর পরে সেই তাবিজগুলো আমার শরীরে পরায় দেয়, আমার শরীরে পরায়। এই পরাইলে আমার প্রতি ওর টান বাড়ে, মায়া বাড়ে। আমি ওর ফোন দিলে আমার সাথে কথা বলে, আগে কথা বলতো না, এখন কথা বলে। এরকম করতে 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 মোটামুটি অনেক অংশেই ও আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। দুর্বল হইলে পরে একটা সময় আমি ওরে নিয়ে পালায়া যাই, মানে ও শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে, ছেলে সন্তানটা ওইখানে থাকে, আমি ওকে নিয়ে আসি। আনার পরে তখন ও মোটামুটি সব ভালো থাকে। সেই জায়গা থেকে ও নিজের ইচ্ছা ওর আগে স্বামীকে ডিভোর্স করে আমাকে আবার পুনরায় বিয়ে করে। বিয়ে করার পরে আমি তখন ময়মনসিংহ শহরে ওরে নিয়ে থাকি। আমার যে মেয়েটা আছে ওই মেয়েটা তখন বড় হয়, কিন্তু বড় সমস্যা হচ্ছে ওর ঘরে আর কোনো সন্তানাদি হয় না, এবং আমার সাথে থাকা অবস্থা ওর কোনো সন্তান হয়নি, অন্যখানে বিয়ে দেওয়াতে একটা ছেলে সন্তান হয়েছে। এইভাবেও আমার সাথে থাকতেছে। কিছুদিন যাওয়ার পরে দেখতাম যে ওর ভিতরে এই ধরনের পাগলামিগুলো আবার কাজ করে, মানে আমার সাথে থাকবে না, মানে কেমন কেমন যেন আগে স্বামীর প্রতি টান বাড়ে। আমি তখন আবার কুমিল্লার কবিরাজের কাছে যাই, ওইখান থেকে আবার তাবিজ আনি, আবার ঠিক করি। এরকম করে ভাই 1 বছর 2 বছর, আজকে প্রায় 6 বছরের মতো আমি ওর সাথে সংসার করতেছি। 6 বছরের ভিতরে কম করে হলেও মনে হয় যেন 70 বারের উপরে আমি কুমিল্লায় গেছি, গিয়া ওখান থেকে তাবিজ আনছি। তাবিজ আইনা ওরে পড়াইলে ভালো 3 মাস 4 মাস মোটামুটি ভালো থাকে, আবারও পাগলামি করে, আমি তোমার সংসার করবো না, তোমার কাছে থাকবো না, চলে যাব। মানে অবস্থাটা এখন এতটাই ব্যাগতিক হয়েছে, আমি আসলে মানে চিন্তা করতেছি যে কতদিন তাবিজ করে আমি ওরে আমার আয়ত্তে রাখবো। আমার কিন্তু আর কোনো সন্তানাদি হয় নাই, একটা মেয়ে হয়েছে, ওই মেয়েটারে নিয়ে আমি নিপারে নিয়ে পড়ে আসি। সবাই আমার বলে, আমার আম্মা বলে তাবিজ তুমান করে রাখার দরকার কি, ওরে ছাইরা দিয়ে রাখিস না। কিন্তু আমার কথা হচ্ছে আমি তোর অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া বাঁচবো না, খুব ভালোবাসি। নিপারে আমি এত ভালোবাসি, ফারবিনটা অতটা ভালোবাসতে পারি নাই, তো যার জন্য আমি ওরা ছাড়তেও চাই না। তাবিজ করি আনি এরকম করে ও পইরে আছে। শেষ পর্যন্ত আমি ওর এটা লাস্ট পর্যন্ত বইলেও দিছি যে দেখ তোরে আমার ঘরে না থাকলে আমি মইরা যাবো, আমি একবার 20 পর্যন্ত খাইতে যাই, তারপরেও মানে ওরে কোনোভাবে ঠিক রাখতে পারি না। ওই তাবিজের গুণাগুণ যতদিন ও ততদিন ভালো থাকে। এই হয়তো 6 মাস 4 মাস 2 মাস 3 মাস পরে যখন দিয়ে পাগলামি বেড়ে গেছে, অতিরিক্ত পাগলামি করতেছে, ওরে ধরে রাখা যায় না বা অতিরিক্ত পাগলামি, তখন আমি কবিরাজের কাছে যাই। আমি মাস শেষে ভাই যত টাকা ইনকাম করি সমস্ত টাকা আপনাদের ওই কুমিল্লার কবিরাজকে দিয়ে দিতে আসি। মানে আমার কোনো জমানো কোনো টাকা নাই, শুধু একমাত্র ওর মুখের দিকে তাকে ওকে নিয়ে পড়ে আছি। এখন সবাই আমারে বলে ছেড়ে দিতে, আমার মা বাবা যারা আছে আত্মীয় স্বজন প্রত্যেকে বলে ছেড়ে দে, কিন্তু আমি ওরে ছাড়া একটা সেকেন্ডও বাঁচতে পারবো না, এটা আমি কাউরে বুঝাইতে পারি না।
শেষ পর্যন্ত ভাই আপনার কাছে এই পুরোটা কথা বললাম, এবং আপনার পরিচিত হয়তো অনেক লোকজন থাকতে পারে যারা আপনার গল্প শোনে, তাদের মাধ্যমে একটু সহযোগিতায় চাই। কেউ যদি আমাকে ওরকম কোনো বুদ্ধি বা পরামর্শ দেয় যেটা দিলে আমি আমার বউকে নিয়ে স্থায়ীভাবে নিপাকে নিয়ে আমি থাকতে পারবো, ওই রকম তাবিজ তোমার আমি আর কত করবো, আমি আর পারতেছি না, আর ও চলে গেলে মনে হয় না আমি বাঁচবো। আপন ভাই, আমাকে আপনি যাই মনে করেন, আমি আপনার গল্পগুলো শুনি, আপনার একজন বক্তা হিসেবে অনুরোধ করব আপনি আমার গল্পটা তুলে ধরবেন, এবং আপনার মুখে আমি আমার জীবনের কথাগুলো শুনতে পাইলে আমি অনেক খুশি হব। ভাই ভালো থাকবেন, অ্যান্ড আমার সন্তানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ময়মনসিংহ গফুরগাঁয়ের ছেলে তমাল হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আসলে আমি একটু অসুস্থ, এবং অসুস্থতার কারণে হয়তো তমালের পুরোটা গল্প জানি ঠিকমতো করে বলতে পারছি কিনা, বা আপনারা কোনো অংশে বুঝেন না এরকম কোনো পার্ট আছে কিনা। যদি কোথাও না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য। এখানে একটা বিষয় আছে, তমালকে যেই মাংস খাওয়ানো হয়েছিল এবং ফারবিনের কবর থেকে মাংস উঠিয়েছিল, সেখানে কিছু কীভাবে খাওয়াইছে, কীভাবে করছে, এই কথাগুলো আমি হয়তো বলি নাই। তমাল ভাই হয়তো গল্পটা শুনলে বলবে যে আপন ভাই এই কথাগুলো কেন স্কিপ করেছে। এগুলো আসলে পাবলিক প্লেসে বলা ঠিক হবে না, কারণ হয়তো অনেকেই এটা অ্যাপ্লাই করতে পারে তাদের জীবনে, এবং সেটা করে হয়তো সে ভুল কোনো পথে অনুপ্রেরিত হতে পারে, তার জীবনে কোনো রিস্ক হতে পারে, মারাও যেতে পারে। সেই জায়গা থেকে আমি আসলে এই জিনিসগুলো বলি নাই, আর এটা বলা ঠিক না। আমি একটা বিষয় আপনাদেরকে বারবার বলি, দেখেন তমাল যখন ফারবিনকে বিয়ে করলো বা যেটাই করলো, ফারবিন তমালকে তাবিজ করলো তার শরীরে রক্ত দিয়ে, এবং সেটার প্রতিফলও কিন্তু ফারবিন দুনিয়া ছেড়ে চলে গেল, মারা গেল, যেভাবেই যাক। কিন্তু এরপরে আবার একইভাবে তমাল কী করলো, সেই ফারবিনের মাংস হোক বা হাড্ডি হোক, যেটা হোক, মৃত স্ত্রীর ওটা দিয়ে আবার নিজে নিজে ভালো হলো। এবং কীভাবে ভালো হয় আমি এগুলো বুঝি না, আমি তো কোনো ইসলামিক অত ভালো টাইটেল পাস মাওলানা না, বা ইসলামিক কোনো টাইটেল না, অনেকেই হয়তো যারা এগুলো করে তারা বুঝতে পারবে। তো কীভাবে ভালো হয় আমি জানি যে কোরআনের ভিতরে তাবিজ কবজের কথা উল্লেখ করা আছে, তো সেই জন্য তাবিজ কবজ হয়তো সত্য, কিন্তু এটা করা ঠিক না। তো ওই জায়গা থেকে বুঝতে পারলাম যে যেটা ফারবিন করেছে তমালের জন্য, একইভাবে ফারবিন চলে গেল, এবং ফারবিনের হাত থেকে বাঁচার জন্য তমাল যেটা করলো সেও কিন্তু তার শাস্তি পেয়ে যাচ্ছে। এবং আজ যে নিপাকে সে নিয়ে আসলো, তাবিজ তুমান করে নিপার ঘর থেকে নিপাকে নিয়ে আসলো সন্তান ফেলে, এটাও নিশ্চিত যে সে শেষ পর্যন্ত নিপার সাথে থাকতে পারবে না, কারণ তাবিজ করে আসলে কোনো কিছুকে হাসিল করা যায় না, এটাও কোনোভাবেই সম্ভব না। তাবিজ করে যদি মানুষকে বর্ষে এনে রাখা যাইতো, তাইলে তাবিজের মাধ্যমে সব কিছু হয়ে যেত। তাবিজ করে আসলে কখনোই কাউকে বর্ষে আনা যায় না। তমাল ভাই যদি নিপা চলে যেতে চায়, তাকে ছেড়ে দেওয়া উচিত, আমি আগেও বলেছি, এবং এটা তার পরিবার, আত্মীয় স্বজন সবাই বলে, কিন্তু তমাল হয়তো কারো কথা মানতেছে না। তো বারবার কুমিল্লার কবিরাজের কাছে যাচ্ছে, এবং সে আমাকে কুমিল্লার কবিরাজের যে ঠিকানা দিল, এর আগেও 2-3টা গল্পে আমি এই লোকের কথা শুনেছি। তো তিনি এই ধরনের কাজগুলো করে, এবং তিনি এটা মোটেও ভালো করে না, এবং তিনি কোনো মুসলিম ধর্মের কবিরাজও না, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। তো যাই হোক বন্ধুরা, আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু গল্পটা শুনেছেন, চিন্তা করে দেখেন যে তাবিজ যদিও ক্ষণিকের জন্য মানুষের জীবনে সুখ আনে, কিন্তু এটা সারা জীবনের জন্য মানুষকে দুঃখ দিয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ তমাল, এবং তমাল দুঃখে দুঃখে একটা সময় শেষ হয়ে যাবে শুধু এই তাবিজ কবজের যন্ত্রণায়। প্রিয় বন্ধুরা, যারা আজও তাবিজকে বিশ্বাস করে তাবিজ ব্যবহার করছেন শরীরে, বা অন্যকে বসিয়ে আনার জন্য তাবিজের আশ্রয় নিচ্ছেন, তাদেরকে বলবো যে পথ থেকে ফিরে আসেন। এটা কখনোই কোনোভাবে কোনো মানুষকে সুখ দিতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায়, আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, কারণ আমার চোখটার অবস্থা খুবই খারাপ, ডাক্তার দেখিয়েছি, এবং আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ করে, এবং আপনাদেরকেও বিভিন্ন রোগ ব্যাধি থেকে থাকলে যেন সুস্থ করে। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।